তো দেখো, সবার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। হুম, যারা তোমরা ইউটিউবে ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নিচে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে ক্লাসটার সম্বন্ধে তোমরা অবশ্যই করবে। এই ক্লাসটি ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। তো আজকে আমরা বেসিক ইলেকট্রিক্যালের দি মোস্ট বেসিক টপিক যদি বলতে চাও, তো কিরচপস কারেন্ট ল এবং কিরচপস ভোল্টেজ ল এর উপর একটু পড়াশোনা করব। তো দেখো, তোমাদের তো সবার কেসিএল এবং কেভিএল নিয়ে ভালো আইডিয়াও রয়েছে, ঠিক আছে? কেসিএল অ্যান্ড কেভিএল নিয়ে। তো কিরচপ কিরচপসের ল এর দরকারটা কেন পড়লো, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, কেন এই লটা মানে কি কাজে লাগলো এবং কেন আমাদের এত হেল্পফুল হলো? যদি একটু ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করা যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরচপসের কারেন্ট ল এবং কিরচপসের ভোল্টেজ ল অ্যাকচুয়ালি দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে, মানে দুটো কন্ডিশনকে আমাকে উত্তর দিতে সাহায্য করে। একটা হচ্ছে আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, ঠিক আছে? যদি ধরো ফর এক্সাম্পল এদিকটা যদি ভি থাকে আর এদিকটা যদি আই থাকে, ঠিক আছে? আর একটা সেম আমি ড্র করছি, সাপোজ ধরো এদিকে ভি আছে তো এদিকে আই আছে। যদি কোনো একটা কার্ভ ফরসে কোনো একটা কার্ভ ফরসে এই দিকে শুধুমাত্র ভি বরাবর রইলো, শুধু ভি অ্যাক্সিস বরাবর রইলো, ঠিক আছে? আর কোনো একটা কার্ভ ধরো ফরসে আই অ্যাক্সিস বরাবর রইলো, ঠিক আছে? তো যদি শুধুমাত্র ভি ভ্যালুটা এক্সিস্ট করে, শুধুমাত্র ভি এর এক্সিস্টেন্স থাকে, তো এই কার্ভটাকে কি কার্ভ বলে, এই কার্ভটা কাকে বোঝায়? আর যদি আই শুধু থাকে তাহলে সেটা কি বোঝায় বলো দেখি, মনে আছে? যদি শুধু ভি ভোল্টেজ এক্সিস্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কি বলেছিলাম? আর যদি শুধু কারেন্ট এক্সিস্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম? মানে উইথ ইনক্রিজ ইন ভোল্টেজ কারেন্ট ডাজ নট ইনক্রিজ বাট ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে? ভোল্টেজ ডাজ নট ইনক্রিজ বাট কারেন্ট ইনক্রিজেস। এটাকে আমরা কি বলেছিলাম মনে আছে? স্যার, এখানে কারেন্টের একটা ইনফিনিটিভ ভ্যালু আছে আর এখানে ভোল্টেজ। হুম, এটা কি বলেছিলাম মনে আছে? দেখো, দিস ইজ দি বেসিক্যালি ওপেন সার্কিট কন্ডিশন, আর দিস ইজ বেসিক্যালি শর্ট সার্কিট কন্ডিশন, ঠিক আছে? আমরা যখনই ওহমস ল পড়ছিলাম, ওহমস ল হ্যাড দ্য লিমিটেশন, ঠিক আছে? ওহমস ল দিয়ে আমি কিন্তু কখনো এই সার্কিটের ওপেন সার্কিট সিচুয়েশনটা আর শর্ট সার্কিট কন্ডিশন, এই দুটো কন্ডিশনকে কিন্তু আমি কখনো এক্সপ্লেন করতে পারছিলাম না। ইট ইজ নন এক্সপ্লেনেবল, ঠিক আছে? তো এই সিচুয়েশনটা যেহেতু এক্সিস্ট করে ইলেকট্রিক্যাল সার্কিটে, শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট দুটোই, বাট যেহেতু দুটোকে আমরা কখনো এক্সপ্লেন করতে পারি না, তো বলতে পারো ইট ইজ আ প্রিকারসার, মানে এইটার উপর ভিত্তি করেই, মানে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই আমাদের কিন্তু কিরচপসের লজের ডেভেলপমেন্ট হয়েছে। তো যাই হোক, এটা একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে বললাম যে আমাদের কেন রিকোয়ারমেন্টটা পড়লো কেসিএল এন্ড কেভিএল। তো কেসিএল এর পুরো কথাটা হচ্ছে কারচপস কারেন্ট ল, আর কেভিএল এর পুরো কথাটা হচ্ছে কারচপস ভোল্টেজ। তো যদি কেসিএল কে যে ডেফিনিশনটা দেওয়া আছে বাই ডেফিনিশন আমরা লিখবার চেষ্টা করি, বাই ডেফিনিশন কি বলে? এটা বলে যে সামেশন অফ কারেন্ট at a node is equal to 0, ঠিক আছে? এটা আমি যদি ওয়ান লাইনার অ্যান্সার বলি, তো এই কথাটার মানেটা কি? এখানে অনেক কিছু জিনিস বলেছি, যেমন ধরো ফার্স্ট অফ অল বলেছি সামেশন অফ কারেন্ট। তার মানে কি? ধরো একটা পয়েন্টে যদি অনেকগুলো কারেন্ট এসে মেশে, ঠিক আছে? এক দুটো নয়, ধরো অনেকগুলো মিশেছে, ফর এক্সাম্পল। তো সাপোজ সে এখানে একটা কারেন্ট I1 এসে ঢুকেছে, I2 এসে ঢুকেছে, এদিকে ধরো I3 বেরিয়ে গেছে, I4 বেরিয়ে গেছে, I5 বেরিয়ে গেছে। সো ইন দ্যাট কেস এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, দ্যাট ইজ সামেশন অফ কারেন্ট অ্যাট এ নোড ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পয়েন্টটাকে আমরা নোড বলে থাকি, মানে যে পয়েন্টে এসে কারেন্টগুলো মিশছে। সো নোড হচ্ছে সেই পয়েন্টটা আ পয়েন্ট where two or more branches meet। ব্রাঞ্চেস মিট মানে কি? ব্রাঞ্চেস মানে হচ্ছে কার ব্রাঞ্চেস? সার্কিটের ব্রাঞ্চেস, ঠিক আছে? তো যদি
more than two branches, more than two branches, more than two branches কোনো নোডে এসে মেশে, more than two branches meeting at a node, meeting at a node, যদি more than two branches একটা নোডে এসে মিট করে, in that case the node is called as a principal node, তখন সেই নোডটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল নোড, প্রিন্সিপাল নোড। ঠিক আছে, মানে শুধু নোড আমরা কখন বলি, কথাটা এক কথায় বলতে গেলে যেখানে দুটো ব্রাঞ্চ কানেক্ট হচ্ছে, ঠিক আছে, যেখানে দুইয়ের বেশি ব্রাঞ্চেস কানেক্ট হয়, ইন দ্যাট কেস সেটাকে আমরা বলি প্রিন্সিপাল নোড। এবার যদি বলি ব্রাঞ্চেস কাকে বলে, হোয়াট ইজ ব্রাঞ্চেস? ব্রাঞ্চেস হচ্ছে বেসিক্যালি দি লাইন জয়েনিং টু নোডস, ঠিক আছে, নোডস containing one or more circuit elements, এবার সার্কিট এলিমেন্টস কাকে বলে? আমরা এতদিন ধরে কি পড়াশোনা করছিলাম, আর এল সি এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। সো দিস আর কল্ড অ্যাজ সার্কিট এলিমেন্টস। তো পুরো স্টেটমেন্টটা যদি আমি পড়ি, তো পুরো স্টেটমেন্ট থেকে আমি কি পেলাম, পুরো স্টেটমেন্ট থেকে একটা যদি সারাংশ বলি, সারাংশটা আমরা খানিকটা এরকম পেলাম, দ্যাট সামেশন অফ দ্য কারেন্ট I of t at a node, এখানে আমি যে ক্ষেত্রে নোড এ ধরেছি, at a node is equals to 0. So this is the representation of KCL. এবার এই রিপ্রেজেন্টেশনটাকে যদি আমি ফিগারের রেসপেক্টে বোঝাতে চাই, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এরকম লিখতে পারি, I1 প্লাস I2, যে কারেন্টগুলো ঢুকছে সেই কারেন্টগুলোকে আমরা পজিটিভ ডাইরেকশন, পজিটিভ সাইন ইউজ করছি, আর যে কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নেগেটিভ সাইন ইউজ করছি, মাইনাস অফ I3 মাইনাস অফ I4 মাইনাস অফ I5, দ্যাট ইজ ইকুয়ালস টু 0. সো দিস রিপ্রেজেন্টেশন ইজ জাস্ট দ্য ইলাস্ট্রেশন অফ দিস রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আমরা এক্ষেত্রে কি করেছি, এক্ষেত্রে ইনকামিং কারেন্টগুলোকে আমরা পজিটিভ সাইন দিয়ে শো করেছি, ইনকামিং কারেন্ট, আর দিজ আর অল আউটগোয়িং কারেন্টস, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান টাইপ অফ রিপ্রেজেন্টেশন অফ আমাদের কেসিএল, কারচফস কারেন্ট ল। দেখো এটা তো তোমরা শুনেছিলে, এটা তো তোমরা জানো আশা করি, বলো। হ্যালো, আচ্ছা, বোঝা গেছে তো কি বললাম? স্যার বুঝতে পেরেছি। কোনটাকে নোড বলে, কোনটাকে প্রিন্সিপাল নোড বলে, কোনটাকে ব্রাঞ্চ বলে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখান থেকে আরো একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারি। ফর সে সাপোজ আমাদের কাছে যে ইকুয়েশনটা এসছে, I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা আরো একটা ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I4 প্লাস I5। তো দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন। এখানে আমরা কি বলতে পারি, যে সামেশন অফ incoming currents to a node is equal to summation of outgoing currents from that এবার এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা আর কিভাবে বোঝাতে পারি? আমাদের দেখো, আমরা কিছুদিন আগে পড়েছিলাম যে কারেন্ট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ চার্জ এন্ড টাইম, চার্জ এবং টাইমের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো ফর সে সাপোজ ফর টি টাইম ধরে যদি আমরা চার্জের রেসপেক্টে এটাকে এক্সপ্লেন করতে চেষ্টা করি, তাহলে কি লিখতে পারবো? সাপোজ I1 ফর Q1 চার্জের জন্য যদি I1 কারেন্ট ফ্লো হয়ে থাকে, সো Q1 বাই টি প্লাস Q2 বাই টি is equals to Q3 by T plus Q4 by T plus Q5 by T, এটা আমরা লিখতে পারি, যেখানে ফর দ্য সেম টাইম পিরিয়ড কতটা চার্জ ট্রান্সফার হয়েছে ভায়া দ্যাট নোড, আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই স্টেটমেন্টটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার। বলো, লিখতে পারি।
তো যদি টি গুলোকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু Q3 প্লাস Q4 প্লাস Q5। সো এখান থেকে আরেকটা রিপ্রেজেন্টেশন চলে আসে অফ কারেন্ট ল KCL, দ্যাট ইজ summation of incoming charges to a node is equal to summation of outgoing charges from that node, এই যে স্টেটমেন্টটা আমি লিখেছি এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে KCL কে অনেক সময় আমরা চার্জ ট্রান্সফারের ল হিসেবেও ব্যবহার করে থাকি। KCL কে অনেক সময় বলা হয়ে থাকে it is the law of charge transfer, it is the law of charge transfer, মানে যেখানে ইলেকট্রিক্যাল চার্জ প্লেজ আ ইম্পর্টেন্ট রোল। চার্জ ট্রান্সফার, আমার হাতে লেখাটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আপনি কি মাউস পয়েন্টার লিখেছেন? না, মাউস পয়েন্টার না, আমার কাছে পেন আছে, ও, আমার কাছে পেন আছে, আমার কাছে পেন ট্যাব আছে। তোমার কি মনে হয় মাউস পয়েন্টার এরকম ভাবে লেখা যাবে? না সেটাই আমি ভাবছি স্যার। হ্যাঁ, মানে অনেকটা ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। এমনি এমনি তো হ্যাঁ স্যার ওটাই। ইট ইজ দ্য ল অফ, বলে নি তারপর তোমার সাথে গল্প করবো এই বিষয়ে অবশ্যই। ইট ইজ দ্য ল অফ চার্জ ট্রান্সফার, মানে KCL কে চার্জের লয়ের সঙ্গেও আমরা বলে থাকি, চার্জ ট্রান্সফারের লয়ের সঙ্গেও আমরা এক্সপ্লেন করে থাকি, ঠিক আছে। এখান থেকে জাস্ট একটা পয়েন্ট আর একটা ডিরাইভ করে নিয়ে তোমাদের একটা গল্প অবশ্যই বলবো আমি, ঠিক আছে। দেখো, এই যে চার্জ, তোমরা মনে আছে কিনা জানি না, ঠিক আছে। চার্জকে আমরা কি লিখতে পারি বলো তো? চার্জকে, ইলেকট্রনের চার্জকে কি লিখতে পারি? নাম্বার অফ ইলেকট্রনস ইনটু চার্জ অফ ইলেকট্রনস। দিস ইজ নাম্বার অফ ইলেকট্রনস ইনটু চার্জ অফ ইলেকট্রনস। এইভাবে লিখতে পারি তো? দেখো কি বললাম, বুঝতে পারলে? হ্যাঁ। এটা কেন নাকি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, চার্জ অফ আচ্ছা আচ্ছা। তো এই রিপ্রেজেন্টেশনটাকে যদি আমি এখানে ইনপুট করি তাহলে কি লিখতে পারবো? দেখো, N1E প্লাস N2E, মানে Q1 চার্জ N1 ইলেকট্রনের জন্য, N1 নাম্বার অফ ইলেকট্রনস এর জন্য হয়েছিল, Q2 চার্জ N2 নাম্বার অফ ইলেকট্রনস এর জন্য হয়েছিল। লাইকওয়াইজ N3E প্লাস N4E প্লাস N5E, লাইক দ্যাট উই ক্যান রাইট। তো এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই আমি কি পাবো? N1 প্লাস N2 ইজ ইকুয়ালস টু N3 প্লাস N4 প্লাস N5। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, দেখো তুমি এখান থেকে এই স্টেটমেন্টটাও বলতে পারলে যে সামেশন অফ ইনকামিং ইলেকট্রনস টু আ নোড ইজ ইকুয়াল টু সামেশন অফ outgoing electrons from that node, ঠিক আছে। তো কত রকম ভাবে আমরা KCL কে এক্সপ্লেন করতে পারলাম, দেখো সেই পয়েন্টটা তোমরা এখানে বুঝতে পারলে কিনা, ঠিক আছে। তো এত রকম ভাবে কিন্তু আমরা KCL কে পড়তে পারি এবং KCL কে বুঝতে পারি, ঠিক আছে। এখান থেকে আরেকটা জাস্ট একটা আমি হিন্ট দিয়ে রাখছি, ঠিক আছে। সেটা হচ্ছে, ধরো জাস্ট একটা হিন্ট দিয়ে রাখছি, তোমরা এটা শুনে রাখো। সেটা হচ্ছে যে ধরো সাপোজ আমি এরকম একটা সার্কিট ড্র করছি, ঠিক আছে। আমরা এই সার্কিটটাকেই সাপোজ ধরো আমরা অ্যানালিসিস করব। সাপোজ দিস ইজ আ ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে ফর সে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে সাপোজ ধরো একটা কারেন্ট সোর্স আছে, ঠিক আছে। এটা কারেন্ট সোর্স আছে সাপোজ। তো ভ্যালুগুলো কি হবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি জাস্ট তোমাদের একটা পয়েন্ট বলবো, তোমরা খালি সেটুকু বুঝবে, ঠিক আছে। দেখো সাপোজ সে এখানে একটা এরকম একটা রেজিস্ট্যান্স আছে, আমার কাছে ভ্যালুগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। সাপোজ ধরো এটা 2 2 2, এটাও 2, এটাও 2, এটাও সাপোজ ধরো 2 ওহম, সব 2 ওহম করে নিয়ে নিলাম। এটা 10 ভোল্ট লিখছি, এটা সাপোজ লিখছি 5 অ্যাম্পিয়ার।
এবার কেসিএল এর আরেকটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে সেটা হচ্ছে, দেখো এইটা একটা ক্লোজড পাথ, ঠিক করে বোঝো যেটা বলছি, দিস ইজ আ ক্লোজড পাথ, ঠিক কি ঠিক না? দেখো দিস ইজ আ ক্লোজড পাথ, বলো এটা কি ঠিক বলছি কি ভুল বলছি? ক্লোজড পাথ, দেখো ঠিক বললাম কি ভুল বললাম? দিস ইজ আ ক্লোজড পাথ, ঠিক আছে? তো এই ক্লোজড পাথের ক্ষেত্রে গল্পটা কি হবে? এই ক্লোজড পাথের ক্ষেত্রে গল্পটা হচ্ছে, একটা ক্লোজড পাথ যদি আমার কাছে থাকে সেক্ষেত্রে যতটা কারেন্ট ঢুকবে, ঠিক আছে, ঠিক সেই পরিমাণ কারেন্ট কিন্তু বাইরে বেরিয়ে আসবে। মানে সাপোজ সে এখানে যদি I1 কারেন্ট হয়, এটা I2 কারেন্ট হলো, সাপোজ সে দিস ইজ I3 কারেন্ট, এখানে 5 অ্যাম্পিয়ার আছে। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, সামেশন অফ কারেন্টস মানে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I5, I5 নয়, ধর 5 অ্যাম্পিয়ার এখানে রয়েছে, 5 হ্যাজ টু বি ইকুয়াল টু 0, দিস হ্যাজ টু বি ট্রু, এটাকেও ট্রু হতে হবে, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার পার্ট অফ কেসিএল, দিস ইজ অ্যানাদার পার্ট অফ কেসিএল। বুঝতে পারলে কি বললাম স্টেটমেন্টটা? এবার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে কি করেছি, আমি এখানে প্রত্যেকটা থেকে আপওয়ার্ড ডাইরেকশনে কারেন্টকে দেখিয়েছি, ঠিক আছে? এবার এইখানে কোনো একটা ডাইরেকশনে কারেন্ট, ধরো I2টা হয় নিচের দিকে হবে অথবা I3টা নিচের দিকে হবে, সেক্ষেত্রে I2-র ম্যাগনিটিউডটা মাইনাসে আসবে অথবা I3-র ম্যাগনিটিউডটা মাইনাসে আসবে। তো ইন দ্যাট কেস আমাদের সেই ইকুয়েশনটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, মানে আলটিমেটলি সামেশন করলে 0 আসবে, ঠিক আছে? আমার বলার উদ্দেশ্য শুধু এইটুকুই, যদি কোনো জায়গায় একটা ক্লোজড পাথ পাও, তার মানে তুমি এই জায়গাটাকে সামেশন করে ইকুয়াল টু 0 লিখতে পারো, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ ইওর কেসিএল, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা বলো কি বললাম? দিস ইজ পয়েন্ট নাম্বার 2, মানে একটা অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টিং তোমার কেসিএল, ঠিক আছে? তো দেখো এটা বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেছে? হুম। তো এইবার তোমাদের একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে যে, যখন 2020 সালে, মানে আগের বছর যখন লকডাউন হয়, তো লকডাউন হওয়ার সাথে সাথে অ্যাজ ইট ওয়াজ আ প্যান্ডেমিক মানে তখনও ধরো আমি কথা বলছি 2020 সালের মার্চ মাসের কথা বলছি, ঠিক আছে? তো মার্চ মাসের 24শে মার্চ ছিল আমার লাস্ট ওয়ার্কিং ডে ওই মানে অফিসে, যেখানে তারপর থেকে তো পুরোপুরি লকডাউন হয়ে যায়। তো আমার কেন মনে হয়েছিল যে ইট ইজ হেয়ার টু স্টে, মানে এই যে প্রবলেমটা তৈরি হয়েছে, ইট ইজ নট সামথিং দ্যাট ইট উইল গো, খুব তাড়াতাড়ি যে এটা শেষ হয়ে যাবে সেটা নয়। তো আমার ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা করেছিলাম, আমি সঙ্গে সঙ্গে এইরকম একটা ডিভাইস পারচেস করেছিলাম, এটাকে পেন ট্যাব বলে, ঠিক আছে? তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা ব্লক করা রয়েছে। তো এই ডিভাইসটা আমি পারচেস করি এবং আমার ওখানে আমার যে সমস্ত স্টুডেন্টগুলো আগে আমার কাছে পড়তো, তাদেরকে আমি বলি যে দেখো এরকম অনলাইন তো মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখন পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদের ছুটি দেবো না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের পড়াবো, তো কিভাবে পড়াবো, তার প্রসেসটা কি হবে না হবে সেটা আমি তোমাদের বলে দেবো। তখন এতটা জুম পপুলার ছিল না, এতটা গুগল মিট পপুলার ছিল না। তখন স্কাইপ বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, স্কাইপিতে কিন্তু ভিডিও কল করা যেত এবং স্ক্রিন শেয়ার করা যেত, ঠিক আছে? তো একদম শুরুর দিকে, মানে আমি বলছি 2020 সালের মার্চ মাসের দিকে, যখন সব জায়গায় পড়াশোনা বন্ধ হয়ে যায়, তখন আমি কিন্তু এই ভায়া স্কাইপের থ্রু দিয়ে আমি কিন্তু ক্লাস নিতাম, ঠিক আছে? আমাদের প্রত্যেক যতজন ছেলেপুলে যারা ছিল, ইট ওয়াজ ভেরি নিউ, তখন পুরোপুরি নতুন ছিল। তো তখন আমি এই ডিভাইসটা সম্বন্ধেও জানতে পারি যে এরকম একটা ইনপুট ডিভাইস আছে, সেই ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে তুমি যে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর লিখতে পারো, ঠিক আছে? এবং অনলাইন ক্লাসেস ক্যান অলসো বি মেড ভেরি মাচ অ্যাট্রাক্টিভ, এবং খুব ভালোভাবে তোমরা সবাইকে এনগেজ করতে পারো। তার মেন রিজনটা হচ্ছে কি, তার মেন রিজনটা হচ্ছে অনলাইনের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেহেতু সবাই আমাদের দূরে, মানে সবাই দূরে দূরে বসে আছি এবং কোনো ফিজিক্যাল কমিউনিকেশন নেই। ফিজিক্যাল মানে অঙ্গভঙ্গিতে একটা কমিউনিকেশন হয়, চোখে দেখা দেখিতে একটা কমিউনিকেশন হয়। আবার তার তোমরা তো সবাই মোটামুটি কি বলবো, গান্ধীজির ভক্ত। দেখো দুজনেরই দেখো মাইক্রোফোন অফ করা আছে, ভিডিও অফ করা আছে, ঠিক আছে? তো এই যারা ওই দেখো আমাদের কাছে 3টে অপশন আছে না, দেখ এই যে 1টা 2টো
ঠিক আছে। আর এটা হচ্ছে তো ধর আলাদা, এটা তো সেই সেই গান্ধীজির 3টে ছেলে ছিল মনে আছে, এদের চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, আর মুখে বলতে পারে না। তো এই জেনারেশনটা যে ইভলভ করবে সেটা আমি জানতাম, ঠিক আছে। আমি ওই জন্য প্রথম থেকেই আমি সবাইকেই বলি, কারোর যদি কোনো প্রবলেম না থাকে তারা সব সময় ভিডিও ক্যামেরা অন করে রাখবে, ঠিক আছে। কিপ ইন মাইন্ড ওয়ান থিং, তোমরা এখানে পড়তে এসেছো এবং তোমাদের ভিডিও ক্যামেরাটা অন থাকার দরকার আছে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভিডিও ক্যামেরা অন না হচ্ছে, তোমাদের কিন্তু সিনসিয়ারিটি থাকবে না যে স্যার দেখছে বা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, বা এই প্রসেসটার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত থাকবে না। তো আমি সবাইকেই বলি যে তোমরা যখনই ক্লাস করবে তোমরা মাইক্রোফোনটা অফ রাখো, কিন্তু ভিডিওটা অবশ্যই অন রাখবে, ঠিক আছে। এতে মানে কিছুটা ফিজিক্যাল ইন্টারাকশন, ধরো আমি এই হাত নাড়ছি তোমরা দেখতে পাচ্ছ, এই ফিজিক্যাল ইন্টারাকশনটা পসিবল হবে, ঠিক আছে। আর যতটা পসিবল ইন্টারঅ্যাক্টিভ মোডে এই ক্লাসটা চালানো উচিত। মানে আমরা দেখবো, আমি বারবার দেখবে তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা বুঝতে পারলে কিনা, হলো কিনা, ঠিক আছে। দের হ্যাজ টু বি এ ফিডব্যাক, ঠিক আছে। ফিডব্যাক যদি না থাকে তাহলে প্রসেসের মানে তোমার ইনফরমেশন ট্রান্সফারটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, সেটা ঠিকভাবে বোঝা যায় না। তো সেই পয়েন্টটা মাথায় রেখে মানে আমরা শুরু করেছি, মানে আমি অন্তত শুরু করি। তারপরে তো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটাই অনলাইনে চলে যায়, এবং আমরা মোটামুটি 1 বছর 6 মাস, মানে 1 বছর 6 মাসের উপর, মানে 1.5 বছরের প্লাস হয়ে যেতে চললো, আমরা এখনো সেই সেম মুডেই রয়েছি, ঠিক আছে। আর গড নোজ হাউ মানে মানে হাউ মেনি ডেজ উই উইল বি লাইক দিস। তো কতদিন এরকম থাকবো সেটা তো বলা যাচ্ছে না। তো ওই জন্য অনলাইন বেসিসে এবং এইভাবেই ইন্টারাকশনের থ্রু দিয়ে যতটা পসিবল হয় সেটা আমি চেষ্টা করি আর কি, ঠিক আছে। এতে কি হয়, এতে ধরো তোমাদের নলেজের কিছুটা আপলিফমেন্ট হয়, মানে পুরোপুরি ঘরে বসে থাকলে যেটা তোমাদের জিরো হচ্ছিল সেখানে তোমরা কিছুটা নলেজ শেয়ার করলে বা কিছুটা ইয়ে করলে, ঠিক আছে, তোমার তোমাদেরও একটুখানি ধরো নলেজের আপলিফমেন্ট হবে আর কি। তো সেই 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 পয়েন্ট থেকে আমাদের করা আর কি। তো আমি তোমাদের দুজনকেই বলছি, তোমাদের যদি পসিবল হয় তোমরা ভিডিও অবশ্যই অন রাখবে। মাইক্রোফোনটা ঠিক আছে, কোনো কারণে যদি বাইরে সাউন্ড আসে সেই জন্য বন্ধ রাখা যেতেই পারে, কিন্তু ভিডিওটা অন রাখবে যদি কোনো পার্সোনাল প্রবলেম না হয়, ঠিক আছে। দেখো, তো নেটওয়ার্কের অনেক প্রবলেম আছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হয় মাঝে মাঝে। কিচ্ছু নেটওয়ার্কের প্রবলেম হবে না, ঠিক আছে, কিচ্ছু নেটওয়ার্কের প্রবলেম হবে না। তুমি ভিডিও অন রাখবে, ঠিক আছে। ওই যে কিছু কিছু সময় টিচারদেরও নেটওয়ার্কের প্রবলেম হয়, ঠিক আছে, কারণ হচ্ছে টিচারদের নেটওয়ার্কের প্রবলেম মানে হচ্ছে টিচাররাও ভুলে যায়, ঠিক আছে, আমিও ভুলে যাই, আমি মিথ্যে কথা বলবো না, ঠিক আছে। তো টিচাররাও ভুলে যায় বলে টিচারও ভিডিও ক্যামেরা অন করে রাখতে সাহস পায় না, মানে সেই পড়ানোর সময় কোন দিকে তাকাচ্ছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায়। তো টিচার স্টুডেন্টদেরও কখনো সেটাতে ইয়ে করে না, মানে চেষ্টা করে না বলার জন্য যে তোমরাও ভিডিও ক্যামেরা অন করো। কিন্তু প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা হচ্ছে এটাই যে ওই পারে কে বসে আছে, সে কি ফরম্যাটে আছে, ঠিক আছে। ধরো ধরো আমি এখানে একটা জামা পরে রয়েছি, গেঞ্জি পরে রয়েছি, ঠিক আছে। তো সে কেউ যদি শুয়ে বসে থাকে, ঠিক আছে, সে কি শুয়ে থাকলে আমার পড়াটা সে ভালোভাবে বুঝতে পারবে? বলো, তার ফিজিক্যাল মোডটা যদি বোঝা না যায়, তার ফিজিক্যাল পশ্চারটা যদি বোঝা না যায়, ধরো সে যদি একটা খাতা পেন কলম নিয়ে বসে আছে, সেক্ষেত্রে একটা নলেজ ট্রান্সফার হবে। কিন্তু সে যদি শুয়ে থাকে তাহলে কি নলেজ ট্রান্সফার হবে? তো এই জিনিসটা হয়তো আমাদের ক্ষেত্রে পসিবল নয়, কারণ আমরা একটা পেড মিডিয়ামে একটা পয়সা দিয়ে তোমরা পড়ছো, তো সেক্ষেত্রে সেটা পসিবল নয়। কিন্তু যারা ধরো ক্লাস নিচ্ছে, আদারওয়াইজ তোমাদের ধরো বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে, ঠিক আছে, তো সেই সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ব্যারিয়ার হয়ে যায় আমার কাছে, ঠিক আছে। নেটওয়ার্ক কিছু বলে কিছু হয় না, ঠিক আছে। নেটওয়ার্ক অটোমেটিক ফ্লাকচুয়েশন হয়, আবার ঠিক হয়ে যায়। যখন তোমার নেটওয়ার্ক ফ্লাকচুয়েশন হয় তখন ভিডিওটা কেটে যায়, বন্ধ হয়ে যায়, এই সমস্ত, এর থেকে বেশি কিছু হয়। তো যাই, তো দেখো এবার আমরা কি করব। দেখো আমরা একটা কেস, একটা প্রবলেম আমরা এখানে সিলেকশন করছি, ঠিক আছে। এই প্রবলেমটাতে দেখো, এটা আমি একটা প্রবলেম নিচ্ছি, ঠিক আছে। এই প্রবলেমটাতে ধরো যদি কেসিএল এর একটা প্রবলেম দেয়, ঠিক আছে, যদি কেসিএল এর একটা প্রবলেম দেয়, ধরো এটাকে এই প্রবলেম হিসেবে নিচ্ছি। তো কি কি বার করতে দিতে পারে, ঠিক আছে, কি কি বার করতে দিতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। ফরসে এখানে তোমাকে হয়তো বার করতে দিল যে এই হোয়াট ইজ কারেন্ট I1, হোয়াট ইজ কারেন্ট I2, হোয়াট ইজ কারেন্ট I3, অথবা এই যে রেজিস্ট্যান্সেস গুলোর পাশে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কত হবে, ঠিক আছে, সেইটা হয়তো ধরো তোমাকে বার করতে দিল। তো এইটা একটা কন্ডিশন হতে পারে, এটা একটা পথ হতে পারে, সেখান থেকে তুমি বার করতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ কি করে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, কি করে আমরা বার করব, সেই পয়েন্টটা কিন্তু আমাদের কাছে খুব ক্রুশিয়াল।
তো ফার্স্ট অফ অল দেখো আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা একটা জিরো বা গ্রাউন্ড লেভেলকে সিলেকশন করি। তো আমরা জেনারেলি এই টার্মটাকে জিরো বা গ্রাউন্ড লেভেল হিসেবে সিলেকশন করে নিচ্ছি, দিস পার্টটাকে, এই পার্টটাকে, ঠিক আছে, এটাকে গ্রাউন্ড বা জিরো হিসেবে কনসিডার করে নিচ্ছি, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমরা এখানে নোডকে ক্লাসিফাই করবো। দেখো এটা দিস ইজ এ নোড, সাপোজ দিস ইজ নোড এ, সাপোজ দিস ওয়ান ইজ অ্যানাদার নোড, এটা হচ্ছে নোড বি, ঠিক আছে, সাপোজ দিস ওয়ান ইজ নাম্বার নোড সি এন্ড দিস ওয়ান ইজ নোড ডি, ঠিক আছে, এটা একটা নোড, আলাদা সেপারেট নোড হয়ে যাচ্ছে, দিস ইজ অ্যানাদার নোড ডি। এবার যতগুলো নোড হবে, ঠিক আছে, যতগুলো নোড হবে সেই নোডের নাম্বারটার উপর ভিত্তি করে আমাদের কাছে কিন্তু নোডের নাম্বারটার উপর ভিত্তি করে আমাদের কাছে কিন্তু নাম্বার অফ ইকুয়েশনসও তৈরি হবে, ঠিক আছে, ততগুলো কিন্তু নাম্বার অফ ইকুয়েশনসও কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো ফরসে ধরো আমরা এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা নোডের জন্য যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, দেখো এখানে 4টে নোড হয়েছে, তো 4টে নোডের জন্য কিন্তু 4টে কেসিএল ইকুয়েশন আমাদেরকে লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কেসিএল অ্যাপ্লাই করার সময় কি কি জিনিস ধরে নিই। ফার্স্ট অফ অল আমরা যেটা ধরি যে কোনো একটা ব্রাঞ্চে, এই যে ব্রাঞ্চে কতটা কারেন্ট আছে সেটা আমাদের ধরো পার করতে বললো, ঠিক আছে, তো সেই কারেন্টটাকে আমরা সাপোজ আমি এখানে ধরে নিয়েছি I1 ধরে নিয়েছি ফরসে। এবার এই ব্রাঞ্চে কতটা কারেন্ট যাচ্ছে আর এই ব্রাঞ্চে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। এবার এখানে যেহেতু এই ইকুয়েশনটা একটু বড় হয়ে যাবে, তাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কিরকম ভাবে কি করবো না করবো। প্রত্যেকটা নোডের একটা করে ভোল্টেজ আমি ধরে নিচ্ছি, মানে প্রত্যেকটা নোডে একটা করে পোটেনশিয়াল আমি ধরে নিচ্ছি। সাপোজ এই নোডের পোটেনশিয়াল হচ্ছে VA, এই নোডের পোটেনশিয়াল হচ্ছে VB, এই নোডের পোটেনশিয়াল হচ্ছে VC, আর এই নোডের পোটেনশিয়াল হচ্ছে VD। তাহলে অ্যাট নোড এ, অ্যাট নোড এ, নোড এ তে অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই কেসিএল, ঠিক আছে, আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি। সাপোজ ধরো আমি এখানে কারেন্টটা লিখলাম I1, এই দিকের কারেন্টটা লিখছি সাপোজ সে I4, আর এই দিকের কারেন্টটা লিখছি সাপোজ সে I5। বলো এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা যতক্ষণ ধরে পড়াশোনা করলাম, তো সেখান থেকে কেসিএল ইকুয়েশন কি লিখতে পারি বলো। নোড এ তে কেসিএল অ্যাপ্লাই, I1 মাইনাস মাইনাস 2i4, 2i4 কে বলেছে তোমাকে? হ্যাঁ 2i4 কে বললো তোমাকে? আপনি তো i4 দিয়েছেন ওইটা। I4 দিয়েছি তো, 2i4 কেন হবে? ও আচ্ছা, মানে রেজিস্ট্যান্সটা ধরবো না। এই কি তুমি তো কেসিএল ইকুয়েশন লিখছো, ও কেসিএল ইকুয়েশনে কি কেসিএল, লিখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, তুমি তো নোডাল i1 ইকুয়েশন মাইনাস, লিখছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, I1 মাইনাস I4, বলো। i4 হুম, প্লাস i2। I2 আবার কোত্থেকে গেল? তুমি এই নোডটা দেখে দেখো, দেখো এইখানে দেখো, এটা ধরো নোড এ, নোড এ তে ধরো একটা কারেন্ট এখান থেকে ঢুকেছে, একটা কারেন্ট এদিকে বেরিয়েছে, আর একটা কারেন্ট এদিকে গেছে। এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে। দিস ওয়ান ইজ I1, দিস ওয়ান ইজ I4 এন্ড দিস ওয়ান ইজ I5। তো এই নোডে তুমি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে কি পাবে? I1 আচ্ছা, মাইনাস I4 মাইনাস I5, তাই তো, মাইনাস i5, হ্যাঁ। ইকুয়ালস টু 0 পাবে কি পাবে না ও বলো? মানে আপনি নোটটা বার করছেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি অবশ্যই, তো আমি তো তোমাকে বললাম এখানে কি লেখা আছে, এক নোডে অ্যাপ্লাই কেসিএল, এই নোডে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে কি লিখতে পারো, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কি পারলে না বলো, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো নেক্সট, নেক্সট বলো। ধরো এটাকে আমি একটা ইকুয়েশন 1 লিখছি, ঠিক আছে, আমি এখানে জাস্ট ইকুয়েশন 1 লিখলাম। বলো অ্যাট নোড বি, অ্যাট নোড বি অ্যাপ্লাই কেসিএল। নোড বি তে তুমি কেসিএল অ্যাপ্লাই করো, দেখো কি লিখতে পারো বলো। সাপোজ সে এই দিকে কারেন্টের ডাইরেকশন একটা ধরে নিচ্ছি, সাপোজ সে দিস ওয়ান ইজ I6, তাহলে কি লিখতে পারবো বলো? এই i2 নোড, হ্যাঁ I2 মাইনাস i6 মাইনাস I6 প্লাস i4। প্লাস I4 ইকুয়ালস টু 0, ঠিক কি ঠিক নয় বলো? ঠিক তো। দেখো সিমিলারলি অ্যাট নোড সি, অ্যাট নোড সি অ্যাপ্লাই কেসিএল। নোড সি তে অ্যাপ্লাই করো কেসিএল, কি লিখতে পারবো বলো? ওই নোটটা দিন, ওই ওখানে কারেন্টটা। হ্যাঁ, এই নোডে ধরো এখানে কারেন্ট একটা নাম দিয়ে দিচ্ছি, I7 লিখছি, বলো বলো কি লিখতে পারো? i3 I3 মাইনাস i7 মাইনাস I7 প্লাস i6 plus I6 equal to 0, right? So this is equation number 3. Similarly at node D, at node D, apply KCL, apply KCL, KCL apply. কি লিখবো বলো? 5 নোড ডি তে কি লিখবো বলো? প্লাস 5 প্লাস 5 মাইনাস i7
না, ঠিক করে দেখো, এইখানে এইখানে এই কারেন্টটা ঢুকছে, এই কারেন্টটা ঢুকছে, আর এই কারেন্টটা আমি ঢুকছে দেখিয়েছি। তার মানে কি লিখবো? হ্যাঁ i5 প্লাস i7 প্লাস ও i5 আচ্ছা আচ্ছা ইকুয়ালস ঢুকতেছে টু হ্যাঁ। 0। ঠিক আছে, আউটগোয়িং কারেন্ট তো কিছু নেই, আমি তখন বলতে পারছি না, আমাকে তো সামেশন অফ কারেন্টস দেখাতে হবে, সামেশন অফ কারেন্টস ইকুয়ালস টু 0 দেখাতে হবে। যদি আউটগোয়িং কারেন্ট না থাকে তাহলে কোনো একটা কারেন্টের ম্যাগনিটিউড উল্টো হবে। ঠিক আছে, কোনো একটা কারেন্টের ম্যাগনিটিউড উল্টো হয়ে গেলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। ঠিক কি ঠিক না বলো? বুঝতে পারলে আমি কি হ্যাঁ বলতে চাইছি? হ্যাঁ নাসিম, বুঝতে পারছো কি বলছি বলো? হ্যালো, হ্যালো নাসিম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এইবার এই ইকুয়েশনটা চলে আসো, ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 হ্যাঁ কে স্যার, আমি কি বুঝতে লিখতে পারছি। পারি? ঠিক আছে, হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 1 কে আমি কি লিখতে পারি? দেখো, ইকুয়েশন নাম্বার 1 কে আমি এরকম লিখতে পারি, i1 তো রয়েছে, ঠিক আছে, i1 টাকে আমি আপাতত i1 ই রাখছি, আমি কারণটা পরে বলছি i1 টা কেন i1 রাখছি। হ্যালো। i4 টাকে কি লিখতে পারি? দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। i4 টাকে আমি কি লিখতে পারি? দেখো, i4 কারেন্টটাকে আমি এরকম লিখতে পারি না, VA মাইনাস VB ডিভাইডেড বাই 2। দেখো, এটা লিখতে পারি কি পারি না বলো? VA মাইনাস VB ডিভাইডেড বাই 2 লিখতে পারি কি পারি না বলো? VA মাইনাস VB ডিভাইডেড বাই 2। দেখো কি বললাম, বুঝতে পারলে? এই যে i4 কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? VA থেকে VB এর দিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? হায়ার টু লোয়ার পোটেনশিয়াল। সো VA মাইনাস VB ডিভাইডেড বাই 2 করলে আমি i4 কারেন্টটাকে লিখতে পারবো। দেখো, বুঝতে পারলে নোডাল কি? অ্যানালাইসিস, হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস এটা। দেখো তোমরা তোমরা সব ঘেঁটে ফেলো, জানো তো, এই জন্য বলি নোডাল অ্যানালিসিস অন্য জিনিস। ঠিক আছে, তোমরা এখন কেসিএল পড়ছো, সিম্পল কেসিএল পড়ছো, আর এখানে যেটা তুমি অ্যাপ্লাই করলে এই প্রবলেমটা হয়ে যায় কি বলতো, মানুষ কম জানলে প্রবলেম হয় না, দুটো মানে কম আর বেশি মিশিয়ে জানলে মুশকিল হয়ে যায়। তুমি হুম এখন শুধু কেসিএল পড়ছো, ঠিক আছে, হুম কেসিএল এর সঙ্গে নোডাল অ্যানালিসিস সম্পর্ক আছে, কিন্তু নোডাল অ্যানালিসিস তুমি এখন পড়ছো না। আমি এর পরে পড়াবো নোডাল অ্যানালিসিস, মেশ অ্যানালিসিস। ফারাকটা করার চেষ্টা করো, আমি এখানে জাস্ট এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে তুমি এখন শুধু কেসিএল পড়ছো। ঠিক আছে, শুধু কেসিএল এর থ্রু দিয়ে তুমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, নট এনিথিং এলস। এবার দেখো, এইখানে তুমি তো সাধারণ একটা আইডিয়া থেকে কি জানো যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে যদি কারেন্ট বার করতে হয়, তাহলে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যদি জানা থাকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই তো কারেন্ট বেরিয়ে আসে। এটাই তো আমার কাছে কারেন্টের মেন রিপ্রেজেন্টেশন। ভি ইকুয়ালস টু আইআর, তো এটা কি বলে? ঠিক কি ঠিক নয় বলো? তো এটা তো বেসিক রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল। দেখো, বুঝতে পারলে কি বললাম কথাটা? নোডাল অ্যানালিসিসের কথা এখানে ভেবো না, ঠিক আছে, ভুলে যাও কি পড়ে এসছো, ভুলে যাও খালি। ঠিক আছে, আমি পরে তোমাদেরকে লাইনগুলো কানেক্ট করবো। ঠিক আছে, তো এটা বেসিক আমাদের কাছে রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল। বেসিক ওহমস ল থেকে তুমি এটা লিখতে পারো। দেখো, মাইনাস i5 থেকে কি লিখতে পারবো বলো? বলো i5 থেকে কি লিখবো? এইখানে পোটেনশিয়াল আছে ভি এ, এইখানে পোটেনশিয়াল কি আছে? ভিডি আছে। তাহলে কত i5 থেকে কি লিখবো? VA মাইনাস VD বাই 2। VA মাইনাস ভিডি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইবার তোমাকে একটা পয়েন্ট ক্লিয়ার করে নিই যে দেখো, VA যে পোটেনশিয়ালটা রয়েছে দ্যাট ইজ বেসিক্যালি 10 ভোল্টস। কেন 10 ভোল্ট? দেখো, এই পয়েন্টের মাঝখানে এই VA নোডের এখানে এই 10 ভোল্টের সোর্স ছাড়া আর কিছু নেই, কিন্তু মানে কোনো রেজিস্ট্যান্স কিছু নেই, তার মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার সম্ভাবনাও নেই। তার মানে দিস VA ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি গিভেন অ্যাজ 10 ভোল্টস। এটা দেওয়া আছে আমার কাছে। ঠিক আছে, VA-টাকে আমার কাছে দেওয়া আছে কত হিসেবে? 10 ভোল্টস হিসেবে দেওয়া আছে। দিস ইজ লজিক নাম্বার 1 বা স্টেটমেন্ট নাম্বার 1। এবার চলে আসি ইকুয়েশন নাম্বার 2 তে। এখানে একটা ইকুয়েশন নাম্বার লিখলাম, সাপোজ সে দিস ওয়ান ইজ 5। তো ইকুয়েশন নাম্বার 2, i2 টাকে কি লিখতে পারি বলো? i2 টাকে আমি কিছু লিখতে পারি কি বলো? i2 টাকে কি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। i2 কারেন্টটা কি লিখতে পারি বলো দেখি? 0 মাইনাস ভিবি। হ্যাঁ, কারেক্ট, 0 মাইনাস ভিবি। 0 মাইনাস ভিবি হ্যাঁ, 0 মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2, তাই তো? 2। দেখো, এখানে 0 আছে, দিস হ্যাঁ। ইজ হায়ার পোটেনশিয়াল, দিস ইজ লোয়ার পোটেনশিয়াল, এই কারেন্টের ডাইরেকশনটা তাই বোঝাচ্ছে। ডিভাইডেড বাই 2 মাইনাস i6 কত আছে বলো? হোয়াট ইজ i6 বলো? i6 কত হবে? VA মাইনাস VC বাই 2।
টু, হ্যাঁ, ভিবি মাইনাস ভিভি মাইনাস ভিসি। ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই টু, রাইট। দেখো সিমিলারলি বলো i4 কত হবে? হোয়াট ইজ i4? এই যে i4। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা কেন, অনেক কিছু বলো। বলছি স্যার, স্যার বলছি এটা জিরো মাইনাস ভিভি লেখাটা ভালো হবে না ভিভি মাইনাস জিরোটা? হ্যাঁ এবার দেখো, কারণ হায়ার পোটেনশিয়াল তো। দেখো এবার এখানে তোমাদের কথাটা বলি। আমি কারেন্টের পোলারিটি যে ডাইরেকশনে নিয়েছি, ঠিক আছে, সেই ডাইরেকশনটাই ডিটারমাইন করবে তুমি এখানে কি লিখবে। তুমি কারেন্টের পোলারিটি কি নিয়েছো, নিচ থেকে উপর থেকে, এদিক থেকে এদিকে নিয়েছো তো। তার মানে তুমি কি বলতে চাইছো যে জিরো ইজ হ্যাভিং দ্য হায়ার পোটেনশিয়াল, ভিবি ইজ হ্যাভিং আ লোয়ার পোটেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ জিরোটা, হ্যাঁ। ঠিক আছে, তখন আমরা কিন্তু জিরো হ্যাঁ মাইনাস স্যার ভিবি বুঝতে বাই টু। পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, এবার ধরো i4 টা কি হ্যাঁ লিখবো বলো, ঠিক i4 টা কি ভি লিখবো, এ i4 টা মাইনাস তো এই ভিবি বাই মাত্র- টু। হ্যাঁ ওটা তো ভিএ মাইনাস ভিবি বাই টু হয়ে যাবে, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবার দেখো i3 কে কি লিখবো বলো, i3 সিমিলারলি চিন্তা করো না কিছু, এখন এগুলো লিখতে থাকো, এখন এগুলো খালি লিখতে থাকবো, পরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো যেটাকে কি হবে, কি লেখা যেতে পারে না পারে, সেটা আমরা পরে ভাবনা চিন্তা করছি। দেখো i3 টাকে কি লিখতে পারি বলো, হোয়াট ইজ i3? জিরো মাইনাস ভিসি বাই টু। জিরো মাইনাস ভিসি ডিভাইডেড বাই টু, ঠিক আছে, মাইনাস। দেখো তারপরে কি লিখবো বলো, i7 টাকে কি লিখবো, i7 টা হচ্ছে ভিসি মাইনাস ভিডি বাই টু। ভিডি বাই টু, ভিসি মাইনাস ভিডি বাই টু, ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি বলো i5 টাকে কি লিখবো, i5 টাকে কি লিখবো, এই মাত্র লিখলাম, এই যে ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড জিরো বাই, মাইনাস ভিডি বাই ফাইভ। না 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 5 এই দেখো, স্যার, এই ওখানে দেখো, রেজিস্ট্যান্স। ও সরি সরি সরি, i6 সরি i6 কত হবে, ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই টু, ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই টু, ঠিক কি ঠিক নয়? আমি আসলে এইটার সঙ্গে ক্যালকুলেশন করে ফেলেছিলাম। দেখো i3 টা কত হয়েছে, i3 টা হচ্ছে জিরো মাইনাস ভিসি ডিভাইডেড বাই টু, ঠিক আছে। i7 টা কত হয়েছে, ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, ঠিক আছে, প্লাস i6 টা কত হয়েছে, i6 টা হচ্ছে কোথায় গেল, i6 টা হচ্ছে এইটা, i6 টা কত হয়েছে বলো, i6 টা হচ্ছে ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই, ভিভি মাইনাস ভিডি বাই টু। হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 7। দেখো 4 নম্বর ইকুয়েশনটা কি লিখতে পারি, 5 প্লাস i7 কত লিখেছি, i7 তো তোমার এখানেই লিখলাম, দেখো i7 ইজ দিস ওয়ান, ঠিক আছে, এইটা i7 কে কত লিখতে পারি, ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, তাই তো। আর i5 কে কত লিখতে পারি, i5 কে লিখতে পারি হচ্ছে ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, দিস ইজ ইকুয়ালস টু কত হবে, ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 8। এবার কিছুই নয়, এই ভি এর ভ্যালুটা এখানে বসাও, ঠিক আছে, বসিয়ে দেখো চারখানা ইকুয়েশন বেরোচ্ছে। এটা একটু বড় নেওয়া হয়ে গেছে আমার অঙ্কটা, যাই হোক, i1 মাইনাস এখানে কত হচ্ছে, i5 টা আবার বলুন। i5 টা হচ্ছে তোমার, i5 টা কোনটা, i5 টা হচ্ছে তোমার এইটা, তাই তো, এটা i5। তো i5 কত লিখেছি, ভিএ মাইনাস ভিডি ডিভাইডেড বাই টু, দেখো ভিএ মাইনাস হ্যাঁ ভিডি স্যার ঠিক আছে, ডিভাইডেড ঠিক বাই আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে i1 সমান সমান কত লিখতে পাচ্ছি, দেখো 10 মাইনাস ভিবি বাই টু, এটা মাইনাস ভিএ মানে কত 10 মাইনাস ভিডি কত লিখবো, ভিডি কত লিখবো, ভিডি কত লিখবো, ভিডি লিখবো, ভিডি তো লিখতে পারবো না, ভিডি ডিভাইডেড বাই টু, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এলিমিনেট করে বার করা, যাই হোক এখানে ভিবি আর ভিডি দিয়ে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মাইনাস 5 প্লাস -5 প্লাস ভিডি বাই টু, রাইট, এটা আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। সো এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, i1 প্লাস ভিবি বাই টু প্লাস ভিডি বাই টু ইকুয়ালস টু 10, 10টা আমি ওইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার, সাপোজ সে 9 লিখছি। ঠিক আছে, কালার কালিটা চেঞ্জ করে দিই। দেখো এইটাকে কত লিখতে পাচ্ছি, বা দেখো এই ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশন, 6 ইকুয়েশনটাকে, 6 ইকুয়েশনটাকে কি লিখতে পারি, মাইনাস ভিবি বাই টু। আচ্ছা, এবার এখানে কি লিখতে পাচ্ছি, দেখো মাইনাস ভিবি বাই টু প্লাস ভিসি বাই টু প্লাস ভিএ বাই টু, ভিএ বাই টু মানে কত 5 প্লাস 5 মাইনাস ভিবি বাই টু,
দেখো তাই তো, এটা লিখতে পারি তো, বলো হ্যাঁ মেলাও, নাহলে মুশকিল আছে। ভিবি বাই টু 5, ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। তাহলে এখানে এখন কত লিখতে পারবো, মাইনাস 3 ভিবি বাই টু প্লাস ভিসি বাই টু ইজ ইকুয়ালস টু -5, ঠিক আছে। এটা একটা আমরা আর একটা স্টেটমেন্ট লিখতে পারলাম। দেখো ভিবি আর ভিসি দিয়ে কিন্তু আমার একটা ইকুয়েশন চলে এসেছে, আমার একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে ইন টার্মস অফ ভিবি আর ভিসি। তার মানে এখান থেকে যদি আমি শর্ট করে লিখি তাহলে কি লিখতে পারবো, 3 ভিবি মাইনাস ভিসি, 3 ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু 10। দেখো লিখতে পারি কি পারি না, 3 ভিবি হ্যাঁ মাইনাস ভিসি, দুইটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস করে দিলাম, এটা করলাম। সো দিস ওয়ান ইজ ইকুয়েশন নাম্বার 10, ঠিক আছে। এইবার দেখো এইটাকে আমি লিখতে চাইছি, দিস ওয়ান, এইটা কত লিখবো, মাইনাস ভিসি বাই টু, তাহলে আমরা পরের লাইনে লিখি মাইনাস ভিসি বাই টু, ঠিক আছে। কি লিখলাম, মাইনাস ভিসি বাই টু প্লাস ভিডি বাই টু, তারপরে কি লিখবো, প্লাস ভিবি বাই টু মাইনাস ভিসি বাই টু প্লাস ভিবি বাই টু মাইনাস প্লাস ভিবি বাই টু মাইনাস ভিসি বাই টু ইকুয়ালস টু 0। তার মানে এখানে কত হচ্ছে দেখো, কটা ভিসি আছে, 3টে ভিসি আছে, -3 ভিসি বাই টু, রাইট। আচ্ছা, প্লাস ভিডি বাই টু প্লাস ভিবি বাই টু ইকুয়ালস টু 0 হচ্ছে। দেখো আননেসেসারি বড় হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ইকুয়েশনটা একটু, যেহেতু 4টে নোট নিয়ে নিয়েছি, ঠিক আছে, 4টে নোট নিয়ে নেওয়ার জন্য ইকুয়েশন গুলো একটু বড় বড় আসছে, আর কিছু না, ঘাবড়ানোর কিছু নেই। তুমি যেরকম ভাবেই সলভ করো, যাই করি করো, সব ক্ষেত্রেই তোমার অ্যান্সারটা কিন্তু একই রকম আসবে, ঠিক আছে। তারপর ধরো এইখানে আমরা তাহলে কি লিখতে পাচ্ছি, -3 ভিসি প্লাস ভিডি প্লাস ভিবি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো দিস ওয়ান ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 11। এবার দেখো ইকুয়েশন নাম্বার 12, এইটা থেকে কি লিখতে পারি, i প্লাস ভিসি বাই টু মাইনাস ভিডি বাই টু, i প্লাস ভিসি বাই টু মাইনাস ভিডি বাই টু, ঠিক আছে। তারপর কি লিখতে পারবো, প্লাস ভিএ বাই টু মানে কত, প্লাস ভিএ বাই টু মানে হচ্ছে 5, ঠিক আছে। ভিএটা 10 আছে, তাহলে প্লাস ভিএ বাই টু মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে +5, ঠিক আছে। তারপরে কি আছে বলো, তারপরে কি আছে, এ বাই টু মানে হচ্ছে কত, 5 হলো, মাইনাস ভিডি বাই টু, তার মানে এখানে কি লিখবো, মাইনাস ভিডি বাই টু। দেখো ঠিক লিখলাম তো, মাইনাস ভিডি বাই টু প্লাস 5 মাইনাস ভিডি বাই, ঠিক আছে। তো এখান থেকে আমরা কত লিখতে পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো 5 আর 5 10, আর ওইদিকে নিয়ে গেলাম, তাহলে -10, তার মানে ভিসি বাই টু মাইনাস ভিডি, কারণ ভিডি বাই টু প্লাস ভিডি বাই টু কত হবে, ভিডি হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু -10, 5 5 10 ওদিকে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এটাকে তাহলে কি লিখতে পাচ্ছি, এটাকে তাহলে এরকম ভাবে লিখতে পাচ্ছি, ভিডি মাইনাস 2 ভিসি, সরি 2 ভিডি, সরি 2 ভিডি মাইনাস ভিসি, ঠিক আছে, 2 ভিডি মাইনাস ভিসি ইকুয়ালস টু কত লিখতে পাচ্ছি, ইকুয়ালস টু লিখতে পাচ্ছি 20, ঠিক আছে। এই 20 দেখ 20 হলো। তাহলে এখানে আমার কাছে ইকুয়েশন নাম্বার দিস ওয়ান ইজ 12। আমাদের ইকুয়েশনটা একটু বড় আসছে, ওটা কিছু নয়, জাস্ট আমাদের যেহেতু সিলেকশনটা আমরা রকম নিয়ে নিয়েছি ওই জন্য এরকম হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 3 ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু 10, 3 ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু 10, তাই তো। দেখো 3 ভিবি মাইনাস ভিসি ইকুয়ালস টু 10, আর একটা কি বেরিয়েছে, i1 প্লাস ভিবি বাই, আচ্ছা এখান থেকে কি লিখতে পারি, 2i1 প্লাস ভিবি প্লাস ভিডি ইকুয়ালস টু 20, 2i1 প্লাস ভিবি প্লাস ভিডি ইকুয়ালস টু 20। দেখো লিখতে পারি তো, এখান থেকে এটা, এখান থেকে লিখতে পারি 2i1 প্লাস ভিবি প্লাস ভিডি ইকুয়ালস টু 20, ঠিক আছে। দিস ওয়ান ইজ ইকুয়েশন নাম্বার কত ছিল, 10 and 9, দিস ওয়ান ইজ 10 and দিস ওয়ান ইজ 9। এবার জাস্ট কিছুই না, এটা সলিউশন করতে হবে, এই দুটোকে সলিউশন, এই চারটাকে সলিউশন করো, সলিউশন করে ভ্যালুগুলো বার করলেই আমাদের কাছে সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো আমি বলছি এখানে কি করা যেতে পারে, এখান থেকে এখানে আছে, আচ্ছা দেখো এইখান থেকে আমি ভিবিটাকে এলিমিনেট করে দেবো, ভিসিটার ভ্যালু, ভিবির ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, তাই তো। এখান থেকে ভিবির ভ্যালুটা এখানে বসাও, ঠিক আছে।
দিয়ে এই দুটো ইকুয়েশন দেখো ভিসি ভিডি টার্মে চলে আসবে। তার মানে কত হচ্ছে দেখো, আমি এখানে কি বসাচ্ছি, আমি এখানে বসাচ্ছি -3 ভিসি প্লাস ভিডি প্লাস ভিবির জায়গায় আমি বসাচ্ছি দেখো কি 10 প্লাস ভিসি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, দিস কামস ফ্রম ইকুয়েশন নাম্বার 10 ইকুয়ালস টু 0। দেখো বুঝতে পারলে কিনা বলো, আমি এইখান থেকে ভিবির ভ্যালুটা, এইখান থেকে ভিবির ভ্যালুটা বার করলাম, বার করে এখানে বসিয়ে দিলাম, কত বেরোলো 10 প্লাস ভিসি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0 বেরোচ্ছে। তাহলে এখান থেকে কত হচ্ছে বলো আমাদের ভ্যালুটা, এখান থেকে আসছে হচ্ছে -3 ভিসি প্লাস ভিডি প্লাস 10/3 প্লাস ভিসি বাই 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার আমি কি করতে চাইছি, এবার আমি করতে চাইছি যে ধরো এটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, দিস ওয়ান ইজ অ্যানাদার ইকুয়েশন। ঠিক আছে, এখানে ধরো বা আমি এটা এরকম করছি, একে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিয়ে এর সাথে বিয়োগ দিয়ে দিচ্ছি। তার মানে এখানে কত লিখছি, এটা এর পরে লিখছি দেখো ভিডি মাইনাস ভিসি বাই 2। আচ্ছা এক মিনিট, চার্জ কমে এসছে, এক মিনিট। জাস্ট অঙ্কটা একটু বড় হচ্ছে বিকজ আমরা একটা বড় সার্কিট যেহেতু চুজ করে নিয়েছিলাম সেই জন্য, আর কিছু না। তাহলে ভিডি সমান সমান এটা কত হচ্ছে 10 আসছে, তাই তো? এবার এইখানে তুমি ভিডি ভ্যালুটা বসিয়ে দাও এখান থেকে। তাহলে এখান থেকে যদি তুমি বসিয়ে দাও তাহলে কত বসাতে পারো 10 প্লাস ভিসি বাই 2, তার মানে -3 ভিসি প্লাস 10 এর ভিডির জায়গায় কত বসাবো 10 মাইনাস ভিসি বাই 2। ঠিক আছে, প্লাস এখানে কত আসছে 10/3 আসছে, প্লাস এখানে ভিসি বাই 3 আসছে। তাহলে এখান থেকে আমাদের ভিসি ভ্যালুটা বেরিয়ে যাবে, কত হবে বলো, ক্যালকুলেশন করো। তার মানে এখানে হচ্ছে নিচে থাকছে 6, তাই তো? ভিডির জায়গায় দেখো, ভিডির জায়গায় এখানে 10 প্লাস ভিসি, ও 10 প্লাস হবে না, ভিডির জায়গায় বসাবো হচ্ছে 10 প্লাস ভিসি বাই 2। ভিডির জায়গায় কত বসাচ্ছি, ভিডিটাকে ওইদিকে নিয়ে যাও, এই ভিডিটাকে এদিকে রাখো, ভিসিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 10 প্লাস ভিসি বাই 2, সো 10 প্লাস ভিসি বাই 2 এখানে বসাচ্ছি, এটা বসালাম। তার মানে এখানে দেখো কত হচ্ছে, এটা হচ্ছে 6 মানে -18 ভিসি। তার মানে এখানে কত আসছে প্লাস 3 দুগুণে 6 3 ভিসি, এখানে কত আসছে প্লাস 2 ভিসি। ঠিক আছে, 2 ভিসি। আর এখানে নাম্বারটা কত আছে 10 আছে আর 10/3 আছে, তার মানে হচ্ছে 40/3, তাই তো? দেখো 10 প্লাস 10/3 40/3 হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু কত আছে 0 আছে। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে আমার বলো, 3 আর 2 5 থেকে বাদ দিলে 5 দাও, -13, তাই তো? -13 ভিসি বাই 6 ইকুয়ালস টু -40/3। এবার এটা কেটে গেল, 3 2 6। ঠিক আছে, এটা ওদিকে গেলে 80 হয়ে যাচ্ছে, তার মানে ভিসি সমান সমান কত হচ্ছে আমার কাছে 80/13। দেখো আমি কোনো ক্যালকুলেশন তো নিয়ে নিই, কোনো ডেটা তো ওইভাবে নিইনি, আমি জাস্ট একটা ইয়েতে নিয়েছি, তো যেটা অ্যান্সার আসবে সেটাই আমার কাছে অ্যান্সার হবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো 10/13 হচ্ছে গিয়ে ভোল্ট অ্যান্সার আসছে। ঠিক আছে, 10/13 আসছে আমার কাছে ভিসির ভ্যালু। তাহলে 10/13 যদি ভিসি আসে দেখো, তাহলে ভিডি কত করতে পারবো, দেখো 80/13 হচ্ছে, তার মানে ভিডি ইকুয়ালস টু 10 প্লাস ভিসি বাই 2। ভিসি বাই 2 মানে কত, ভিসি কত হবে, ভিসি হচ্ছে 80/13, তাই তো? তার মানে এটা কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 130 প্লাস 40 মানে হচ্ছে 170, 170/13। ঠিক আছে, 130 প্লাস 40 170/13। তো দিস ইজ ভিসি আর ভিডি বেরিয়ে গেল। তাহলে ভিসি ভিডি যদি বেরিয়ে যায় তাহলে দেখো তুমি এই ইকুয়েশনটা থেকে ভিবি বার করতে পারবে। তার মানে কত হচ্ছে -3, ভিসির ভ্যালু কত আছে 80/13। ঠিক আছে, প্লাস ভিডির ভ্যালু কত বেরিয়েছে 170/13। ঠিক আছে, প্লাস ভিবি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো কত বেরোচ্ছে, দেখো এই দুটোকে ক্যালকুলেশন করো, শুধু এই দুটোকে করো, 3 8 24 240 মানে -240 প্লাস 170 ডিভাইডেড বাই 13 প্লাস ভিবি ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 70, তাই তো? 70/13 প্লাস ভিবি ইকুয়াল টু 0। তার মানে ভিবির ভ্যালু কত আসছে এখান থেকে, ভিবি সমান সমান আসছে 70/13। ঠিক আছে,
তাহলে দেখো ভিবি বেরিয়ে গেল, ভিডি বেরিয়ে গেল, ভিবি বেরিয়ে গেছে, ভিসি বেরিয়ে গেছে, রাইট? ভিএটা কত আছে আমরা জানি, ভিএটা হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? এগুলো সব ভোল্টেজে আসছে, ঠিক আছে? আমি ভোল্টটা লিখছি না কারণ এখানে ক্লামজি হয়ে যাবে নাহলে ব্যাপারটা, তো লিখে দিচ্ছি ভোল্ট, এত ভোল্ট আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি বার করতে চাইবো? এবার আমরা বার করতে চাইবো হচ্ছে আই ওয়ানটা কত হচ্ছে। দেখো আই ওয়ানটা এখান থেকে তুমি লিখতে পারো। আই ওয়ানটা কত লিখবে এখান থেকে বলো? 2i1 ইকুয়ালস টু 20 মাইনাস ভিবি কত আছে, ভিবি বেরিয়েছে 70/13, মাইনাস ভিডি কত বেরিয়েছে, ভিডি বেরিয়েছে 170/13, মাইনাস 170/13, ঠিক আছে? এবার দেখো 13 20 কত হয়, 260, তাই তো? 260 মাইনাস 70 মাইনাস 170 ডিভাইডেড বাই কত হচ্ছে 26, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ওয়ান। তার মানে এখানে আই ওয়ান এর ভ্যালু কত আসছে বলো? 70 কত হয়? 240, তাই তো? 240, তারপরে কত হচ্ছে 20/26, মানে 10/13, ঠিক আছে? 10/13 অ্যাম্পিয়ার। এবার তুমি এদিকে চলে এসো, এই সার্কিটটা চলে এসো। তাহলে আই ওয়ান কত বেরিয়েছে? 10/13 বেরোলো, ঠিক আছে? সো হোয়াট উইল বি, আচ্ছা এখানে অন্য কালার ইউজ করি। আই ওয়ান কত বেরোলো? 10/13 বেরিয়েছে, ব্লু ইউজ করি, 10/13 বেরিয়েছে। বলো আই টু কত বেরোবে? আই2টা কি বেরিয়েছে? 0 মাইনাস ভিবি/2, দেখো উল্টো হয়ে গেছে, ঠিক আছে? 0 মাইনাস ভিবি/2। এবার ভিবি কত আছে? ভিবিটা কত ছিল? দেখো ভিবিটা বেরিয়েছিল হচ্ছে কি, কোথায় গেল, এই যে 70/13, তার মানে এটা কত হবে? মাইনাস ভিবি/2, তাই তো? তার মানে আই টু সমান সমান কত বেরোচ্ছে? মাইনাস 70/13, 70/26। দেখো ভিবিটা কত বেরিয়েছে? ভিবিটা বেরিয়েছে হচ্ছে, ভিবিটা কত বেরিয়েছে কেন, কোথায় গেল, এই যে 70/13, 70/13, আর এখানে কত আছে? ভিবি/2 আছে, তাই তো? দেখো ভিবি মাইনাস ভিবি/2 আছে, তার মানে মাইনাস 70/26, ঠিক আছে? এবার দেখো আই3 কত আছে? হ্যাঁ 35/13, মাইনাস 35/13, ঠিক আছে? এবার দেখো এইখানে কত হচ্ছে, আই3 কত আসছে বলো? আই থ্রি ইজ মাইনাস ভিসি/2। এবার ভিসি কত বেরিয়েছে? 80/13, তার মানে কত হবে? 80/26, 80/26। দেখো মাইনাস ভিসি/2, তার মানে মাইনাস হবে কিন্তু, ঠিক আছে? মাইনাস মানে কি, এই সাইনটা উল্টো দিকে হবে। মাইনাস মানে হচ্ছে এই সাইনটা উপর দিকে না হয় নিচের দিকে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কত? মাইনাস 40/13, এই তো? মাইনাস 40/13। এইবার দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম, তুমি এখানে দেখো সবগুলো যোগ করো, দেখো জিরো হচ্ছে কিনা দেখো, ঠিক আছে? দেখো আই ওয়ান কত বেরিয়েছে? 10/13, লেখো 10/13। আই টু কত বেরিয়েছে? দেখো আই টু বেরিয়েছে হচ্ছে 35/13, মাইনাস 35/13, 35/13। আচ্ছা আই3 কত বেরিয়েছে? দেখো মাইনাস 40/13, মাইনাস 40/13, প্লাস 5, দেখো এটা যোগ করো, দেখো জিরো আসছে কিনা বলো, কত হচ্ছে? 13, 10, 35, দেখো এটা 5/13 65, 65 10 75, এখানে দেখো 75 হচ্ছে, জিরো হচ্ছে তো? দেখো এটা জিরো হচ্ছে তো? দেখো হচ্ছে তো? তো দেখো এইখান থেকেই আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের অঙ্কটা ঠিক আছে। এই একটা স্টেটমেন্ট চেক করলেই আমরা বুঝতে পারলাম যে আমাদের সবকটা প্রবলেম ঠিক বেরিয়েছে, ঠিক আছে? এই কারেন্টের ভ্যালু ঠিক বেরিয়েছে, এই কারেন্টের ভ্যালু ঠিক বেরিয়েছে, এটা ঠিক বেরিয়েছে, ঠিক আছে? এবার লাইকওয়াইজ তুমি বাকিগুলো বার করে নিতে পারো, ঠিক আছে? তার আই7 কত বেরোবে বলো? করছি যখন করেই ফেলি। হোয়াট ইজ আই7? ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই 2। করে আমাকে কেউ অ্যান্সার, না আই7 হচ্ছে, হ্যাঁ ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই 2 করে দেখো। ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? ভিসি মাইনাস ভিডি মানে হচ্ছে ভিসি মাইনাস ভিডি, ভিডি হচ্ছে এত, ভিসি মাইনাস ভিডি ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে এটা বলো? এটা হচ্ছে 90, তাই তো? মাইনাস 90, 90 কাটা, হ্যাঁ 90, মাইনাস 90 ডিভাইডেড বাই 26, তার মানে হচ্ছে মাইনাস কত হচ্ছে এটা বলো? 45, 45/13, ঠিক আছে? দিস ওয়ান ইজ হোয়াট ইট ইজ, i7, তাই না? i7 বার করলাম তো? হ্যাঁ i7 বার করলাম, মাইনাস 45/13, মাইনাস 45/13, ঠিক আছে? সিমিলারলি বলো i5 কত হবে? i5টা অ্যান্সার তোমরা আমাকে বলে দাও দেখি কত হচ্ছে। i5টা কত হবে? দেখো i5টা বেরিয়েছে হচ্ছে,
হ্যাঁ VA মাইনাস VD বাই 2, VA কত আছে, VA আছে 10, VD কত আছে, VD এই মাত্র দেখলাম কত আছে, তাও দেখছি VD কত বেরিয়েছে, VD হ্যাঁ 170 বাই 13, 170/13 170 বাই 13, 10 - 170/13 মাইনাস তার মানে 170 এখানে মাইনাস কত দেখছি, মাইনাস 40/13 40/26 হ্যাঁ VA মাইনাস মাইনাস 20/13 VD বাই 2, তাই তো? তাহলে কত হচ্ছে মাইনাস 20/13 মাইনাস 13 10 কে 130, 130 হচ্ছে 40, হ্যাঁ হ্যাঁ মাইনাস 20/13, রাইট, মাইনাস 20/13, ঠিক আছে, মাইনাস 20/13। দেখো প্রত্যেকটা আমরা এখান থেকে তাহলে কি কি বার করতে পারলাম, আমরা দেখো প্রত্যেকটা নোডের ভোল্টেজ বার করেছি, VA VB VC VD সব পেয়েছি, ঠিক আছে। আর আমরা কি বার করলাম, আর আমরা প্রত্যেক কটা কারেন্ট I1 বার করলাম, I2 বার করলাম, I3 বার করলাম, I5 বার করলাম, এই I7 বার করলাম, ঠিক আছে। এবার সিমিলার গ্রাউন্ডসে তোমরা I1 I2 I3 I7 বার করলাম, I6 টা তোমরা বার করে নাও আর I4 টা তোমরা বার করে নাও, তাহলে তোমাদের সব ক্যালকুলেশন হয়ে যাবে। I4 টা কত হবে বার করো, আর I6 টা কত হবে বার করো, তাহলে ফুল ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ক্যালকুলেশন বাকি থাকবে না, ঠিক আছে। তো VA সিমিলারলি মাইনাস VB/2 হ্যাঁ হচ্ছে VA মাইনাস VB বাই 2, 10 মাইনাস VB টা কত বেরিয়েছিল, VB টা বেরিয়েছিল হচ্ছে 70 এর 13, 170/13 মানে 70 এর 13 ডিভাইডেড বাই 2, 130 মাইনাস 70 হ্যাঁ তার মানে 130 মাইনাস 70 মানে কত হচ্ছে 60, 60/36 60/36 30/13, ঠিক আছে। সিমিলারলি এখানে I6 টা কত হবে দেখো, VB মাইনাস VC বাই 2, 70 এর 13 মাইনাস VC কত বেরিয়েছিল, VC বেরিয়েছিল হচ্ছে আমার এখানে 80/13 ডিভাইডেড বাই 2, তাই না? 70 এর 13 মাইনাস 80/13 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, লাইকওয়াইজ। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে বার করতে পারবো। এখান থেকে কত হচ্ছে মাইনাস 10 এর 13 মানে হচ্ছে মাইনাস 5 এর 13, তাই মাইনাস হবে, ঠিক আছে, কারণ হ্যাঁ, VC minus। মাইনাস VD হ্যাঁ VB মাইনাস VC বাই 2 আছে, VB এর ভ্যালুটা যেহেতু আমার এখানে কত বেরিয়েছে 70 এর 13 বেরিয়েছে, আর VB মাইনাস VC এর ভ্যালুটা যেহেতু আমার এখানে বেরিয়েছে 80/13, ওই জন্য মাইনাস হচ্ছে। তার মানে এখান থেকে তুমি কি টের পেলে দেখো, I6 কারেন্টটা উল্টাবে, ঠিক আছে। তার মানে আমরা কি কি পেলাম দেখো, আন্ডারস্ট্যান্ডিং কি কি চেঞ্জ হলো দেখো, এই কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ আছে, এটা এদিকে আছে, ঠিক আছে, I6। তারপরে দেখো I2 চেঞ্জ হবে, I3 চেঞ্জ হবে, তাই তো? দেখো প্রত্যেক কটা নেগেটিভ বেরিয়েছে, এই যে নেগেটিভ বেরোলো, এই যে নেগেটিভ বেরিয়েছে, সরি এটাও নেগেটিভ বেরিয়েছে, I7 টাও নেগেটিভ বেরিয়েছে, আর এক মিনিট, I7 টাও নেগেটিভ বেরিয়েছে, রাইট। তো এইগুলো সব নেগেটিভ ডাইরেকশন হবে, কারেন্টের ডাইরেকশন গুলো আগে যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হবে, সেগুলো চেঞ্জ হয়ে এরকম হবে, তখন তুমি তার পজিটিভ ম্যাগনিটিউডটা লিখতে পারবে, দিস আর দ্য চেঞ্জ ডাইরেকশন। আবার দেখো এটাও চেঞ্জ হবে, I5 টাও চেঞ্জ হবে, কারণ I5 টাও সাইনটা নেগেটিভ আছে, তাহলে I5 টাও এদিক থেকে এদিকে হবে, শুধু I4 টাই হবে, শুধু I4 টা ঠিক ডাইরেকশন দেওয়া আছে। তো এইরকম ভাবে তোমরা যদি মানে ডিটেইল অ্যানালিসিস করো, দেখো এখানে কিন্তু আমি শুধু KCL অ্যাপ্লাই করেছি, কিরচফস কারেন্ট ল, অন্য কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, জাস্ট সিম্পল KCL অ্যাপ্লাই করেছি। KCL অ্যাপ্লাই করে প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট আছে বার করলাম, আর প্রত্যেকটা নোডে কত ভোল্টেজ আছে সেটা কিন্তু বার করলাম। সো দিস ইজ দি ফান্ডামেন্টালস অর ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ KCL। এই অঙ্কটা করতে পারলে সবকিছু করতে পারবে। আর এখান থেকে আমরা ওই ক্লোজড নোড সিকোয়েন্স বা ক্লোজড পাথের যে ব্যাপারটা সেটাও কিন্তু দেখে নিলাম। দেখো এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, কারণ এটার উপর ভিত্তি করেই আমাদের সবকিছু হবে। বোঝা গেছে তো? এটা বলো, একটু বড় হলো কিন্তু আশা করি বোঝা গেছে। হ্যাঁ নাসিম, বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই পয়েন্টটা কিন্তু ক্লিয়ার রাখবে। এখানে একটু অঙ্কটা বড় হয়ে গেছে, নো ডাউট, আমাদের কাছে এটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে, আমরা এরকম ছোটখাটো কাজ এমনিতে করেই থাকি। আচ্ছা, তো এরপরে আমরা একটা ছোট অঙ্ক নিয়ে কেভিএলটা করব, কারণ এত বড় অঙ্ক নিলে হবে না। আমরা আগের বারে অঙ্কটা একটু ছোট নিয়েছিলাম। কেভিএলটা কি জিনিস? কেভিএল ইজ বেসিক্যালি যেটা আমাদের বলে যে সামেশন অফ ভোল্টেজ ড্রপ, summation of voltage drop inside a closed loop or inside a loop is equal to 0. Yes, is equal to 0. That is summation of V of t, voltage drop. That is voltage drop in a closed path.
ইন এ ক্লোজড পাথ। এটাকে ভোল্টেজ ড্রপ হিসেবে তোমরা বলতে পারো, ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এইটাকে আমরা কি হিসাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, সাপোজ সে ধরো একটা এরকম একটা সার্কিট আমি নিচ্ছি। ঠিক আছে, সাপোজ এরকম একটা সার্কিট নিলাম, সাপোজ দিস ওয়ান ইজ এ ব্যাটারি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি জাস্ট একটা বেসিক সার্কিট নিয়ে প্রথমে করছি। ইফ দ্য ভোল্টেজ ইজ V1, সাপোজ দিস ভোল্টেজ ইজ V2, সাপোজ দিস ভোল্টেজ ইজ V3। দেখো এইখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে একটা সোর্স আছে, দ্যাট ইজ দিস V1 ভোল্টেজ, আর এই দুটো হচ্ছে লোড, মানে যেখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে। তো জেনারেলি V1টাকে আমরা পজিটিভ সাইন ধরে থাকি, আর ড্রপ গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা নেগেটিভ সাইন ধরে থাকি। ঠিক আছে, যেখানে যেখানে লোডে ড্রপ হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন অফ KVL। ঠিক আছে, আর এটাকেই আমরা সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু 0 হিসাবে এক্সপ্লেন করে থাকি। ঠিক আছে, এইবার দেখো এই পয়েন্টটা বুঝতে পারলে কিনা, দেখো এটা তো তোমরা পড়েছো, এটা নিয়ে তোমাদের কোনো আশা করি অসুবিধা থাকবে না। দেখো এই পয়েন্টটা বুঝতে পেরেছো কিনা বলো, বোঝা গেছে? এটা তো আশা করি তোমরা জানো, এটাতে নিয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না। এবার প্রসঙ্গত ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ সে এখানে আমি আরেকটা জিনিস এর সঙ্গে অ্যাড করছি। তোমরা জানো তো ভোল্টেজকে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ভোল্টেজকে ক্যান বি রিটেন অ্যাজ এনার্জি বাই চার্জ, দ্যাট ইজ ভি কে আমরা ডাব্লিউ বাই কিউ এইভাবেও লিখতে পারি। দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ ইয়োর কি বলবো অফ ইয়োর ভোল্টেজ। সো জেনারেলি কি হয়ে থাকে, জেনারেলি একটা সার্কিট যদি আমি কনসিডার করি, এই সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দিস কারেন্ট ইজ অ্যাকচুয়ালি সেম ফর অল দ্য এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টের জন্য কারেন্টটা সেম। যদি কারেন্ট সেম হয় দেন দ্য চার্জ উইল অলসো বি সেম, চার্জেরও কোনো ট্রান্সফার হবে না, মানে চার্জেরও কোনো চেঞ্জ হবে না। নাও কিপিং দ্যাট কনসেপ্ট ইন মাইন্ড, আমরা এখানে কি লিখতে পারি, এনার্জি ডেলিভার্ড বাই V1, মানে এনার্জি যেই সোর্সটা ডেলিভার করেছে, সাপোজ সে W1, divided by Q because the charge remaining through the circuit is same, minus V2। V2 মানে কি? V2টাকে কি লিখতে পারি, energy absorbed by V1, এই energy absorbed by this resistance, suppose this is resistance R2, suppose this is resistance R3, কতটা এনার্জি এই R2 রেজিস্ট্যান্সে নষ্ট হয়েছে, that is W2, so that can be written as W2 by Q. Similarly, the drop in the resistance R3 can be written as W3 by Q, where the energy wastage is in W2 and energy wastage is in W3 for the resistances R2 and R3। R2 R3 রেজিস্ট্যান্সের জন্য সেখানে যে আমার কাছে এনার্জি ওয়েস্টেজ হয়েছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা সার্কিটটা কনস্ট্যান্ট মানে তোমার চার্জের মধ্যে কনস্ট্যান্ট, তো ইন দ্যাট কেস আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, W1 মাইনাস W2 মাইনাস W3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো এই জন্য আমরা আগের বারে KCL কে লিখেছিলাম কি হিসাবে, KCL কে লিখেছিলাম যে KCL ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ কনজারভেশন অফ চার্জ হিসেবে লিখেছিলাম, কনজারভেশন অফ চার্জ হিসেবে লিখেছিলাম, বা চার্জ ট্রান্সফারের ল হিসেবে লিখেছিলাম। ঠিক আছে, কনজারভেশন অফ চার্জকে বোঝাচ্ছে বা চার্জ ট্রান্সফারের লকে বোঝাচ্ছে। সেম পয়েন্টটা এখানে মাথায় রেখে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে এরকম লিখতে পারি, কনজারভেশন অফ এনার্জি বলতে পারি। ঠিক আছে, এনার্জি বলতে পারি। সো KCL কে আমরা কি বলতে পারছিলাম, KCL কে বলতে পারছি যে ল অফ কনজারভেশন অফ চার্জ হিসেবে বলতে পারলাম, আর KVL কে আমরা কি বলতে পারলাম, ইট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি হিসেবে বলতে পারলাম। ঠিক আছে, দিস ইজ দি বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইয়োর KVL। ঠিক আছে, KCL কে আমরা ল অফ কনজারভেশন অফ চার্জের থ্রু দিয়ে বললাম, আর KVL কে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জির থ্রু দিয়ে এক্সপ্লেন করতে পারলাম। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হলো কিনা বলো। দেখো পয়েন্ট তো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, সো এই দুটো পয়েন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট। এবার দেখো যেভাবে আমি ওইখানে বলেছিলাম ফর এ ক্লোজড পাথ, ঠিক আছে, যতটা কারেন্ট বেরোচ্ছে, আমি যে এইখানে যে ছবিটা আমি তোমাদেরকে ড্র করে এইমাত্র দেখিয়েছিলাম, ঠিক আছে, এইখানে যে এক্সপ্লেনেশনটা আমি দিয়েছিলাম, যে
এই যতটা কারেন্ট ঢুকছে, এই যে এক্সপ্রেশনটা আমরা প্রুফ করেছিলাম, তো সিমিলার এক্সপ্রেশনস ক্যান বি রিটেন ফর দি তোমার এর জন্য অ্যাজ ওয়েল। মানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল এর ক্ষেত্রেও সেরকম একটা এক্সপ্রেশন লিখতে পারি। ঠিক আছে, সেটাকে কিভাবে দেখানো হয় দেখো। সাপোজ এইরকম একটা নেটওয়ার্ক আছে, সাপোজ এখানে এখানে দুটো ব্যাটারি আছে, সাপোজ দিস ইজ 10 ভোল্টস, দিস ইজ 5 ভোল্টস। এবার সাপোজ এইদিকে একটা, সাপোজ কি বলবো, এখানে একটা ধরো ব্যাটারি রয়েছে, ঠিক আছে, সাপোজ দিস ইজ 5 ভোল্টস। এইদিকে সাপোজ ধরো একটা ব্যাটারি আছে, সাপোজ এই ভোল্টেজটা লিখে দিচ্ছি V1 হিসাবে। ঠিক আছে, ধরো এইদিকে একটা ব্যাটারি আছে, সাপোজ এটাকে লিখছি V3 হিসাবে। এইদিকে সাপোজ ধরো একটা ব্যাটারি আছে এরকম পোলারিটিতে, সাপোজ দিস ইজ V2 হিসাবে। এবার বক্তব্যটা হচ্ছে কি, এইটা একটা ক্লোজড পাথ। ঠিক আছে, দিস ওয়ান ইজ এ ক্লোজড পাথ। ঠিক আছে, this one is also a closed path, this one is also a closed path, ঠিক আছে, and this one is also a closed path। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে স্যার, আমি এইখানে যদি ভোল্টেজ মাপার চেষ্টা করি, সাপোজ দিস পয়েন্ট ইজ A পয়েন্ট, দিস পয়েন্ট ইজ B পয়েন্ট, দিস পয়েন্ট ইজ C পয়েন্ট, and দিস পয়েন্ট ইজ D পয়েন্ট। আমাকে যদি কেউ বলে যে হোয়াট ইজ VAB, ঠিক আছে, তাহলে VAB মাপতে গেলে আমাকে কি করতে হবে? VAB মাপতে গেলে আমাকে এই সার্কিটটা কনসিডার করতে হবে, এই সার্কিটটা কনসিডার করতে হবে। ঠিক আছে, দিস সার্কিট হ্যাজ টু বি কনসিডার। যদি VBC বার করতে বলে তাহলে কি কনসিডার করতে হবে? তাহলে এই উপরেরটা কনসিডার করতে হবে, এই উপরেরটা। যদি আমাকে কেউ বলে VCD বার করতে গেলে কি কনসিডার করতে হবে, তাহলে আমাকে এই সার্কিটটা কনসিডার করতে হবে। VCD যদি বার করতে বলে তাহলে কি করতে হবে? এটা কনসিডার করতে হবে। দিস ইজ VCD। ঠিক আছে, তো এইভাবে VAD যদি বলে তাহলে আমাকে এটা কনসিডার করতে হবে। ঠিক আছে, সিমিলারলি আমরা VAD কেও বার করতে পারবো। এবার যদি আমাকে কেউ বলে যে স্যার আমাকে একটু ভোল্টেজ গুলো বার করে দেখান কত কত হচ্ছে, VAB ভোল্টেজটা কত, VA থেকে জার্নি শুরু করো। দেখো এই পয়েন্টের পোটেনশিয়ালটা ধরে নাও, সাপোজ দিস ইজ VA। তুমি যদি VA থেকে জার্নি শুরু করো, VB তে পৌঁছলে কত ভোল্টেজ দেখতে পাচ্ছ বলো, বলো কত ভোল্টেজ দেখতে পাচ্ছ? আমার পক্ষে এখানে ধরো ভ্যালু, সাপোজ তুমি এটা ধরে নাও, V3 টাকে ধরে নাও 2 ভোল্ট, V2 টাকে ধরে নাও 1 ভোল্ট, V5 টাকে, V3 টাকে ধরে নাও, V1 টাকে ধরে নাও সাপোজ 2 ভোল্ট। ঠিক আছে, সবকটাকে 2 ভোল্ট ধরে নাও। ঠিক আছে, 2 ভোল্ট ধরে নাও সবকটাকে, যেগুলো দেওয়া নেই V2 ধরে নাও। আমাদের বার করতে হবে কি? আমাদের বার করতে হবে হচ্ছে VA VB VC, VA VB VC VD বার করতে হবে। ঠিক আছে, তো সেইগুলো থেকে আমরা কি করে কি বার করবো? দেখো V, যদি আমি এখান থেকে হাঁটা শুরু করি, দেখো এইখানে প্রথমে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি হচ্ছে, দেখো এইভাবে ভাবো, এইভাবে জিনিসটা ভাবো। সাপোজ দিস ইজ A পয়েন্ট, A পয়েন্টের পরে তুমি এখানে একটা ব্যাটারি পেয়েছো, ঠিক আছে, যার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। তারপরে দেখো দুটো ব্যাটারি পেয়েছো, সেটাকে আমি একসাথে লিখছি একটা ব্যাটারি হিসাবে, ফর সে দ্যাট ইজ 15 ভোল্টস। তারপর তুমি কি পেয়েছো? একটা ব্যাটারি পেয়েছো, দ্যাট ইজ কত পেয়েছো? ধরো 2 ভোল্টের দেওয়া আছে। সো তুমি এখানে যখন গিয়ে পৌঁছচ্ছ, ঠিক আছে, এখানে যখন গিয়ে পৌঁছচ্ছ তখন তুমি কত টোটাল ভোল্টেজ কত পাচ্ছ? 2 প্লাস 15 প্লাস 2, টোটাল ভোল্টেজ কত হচ্ছে? 17 ভোল্টস হচ্ছে। ঠিক আছে, সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দি 19, সরি 19, হোয়াট ইজ দি ভোল্টেজ, হোয়াট ইজ দি ভোল্টেজ অ্যাক্রস পয়েন্ট VAB, তখন তুমি কি লিখবে? তখন তুমি এটাকে এইভাবে লিখবে, একটা সিঙ্গেল ব্যাটারি হিসেবে লিখতে পারো এইভাবে। ধরো এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, দ্যাট ইজ 19 ভোল্ট লিখতে পারো ডাইরেক্টলি। ঠিক আছে, তো তোমাকে ধরো এরকম বলে দিল VBA বার করতে, সেক্ষেত্রে VA মাইনাস VB লিখলে। আর যদি বলে VAB বার করতে, তখন তুমি VB মাইনাস VA লিখবে। ঠিক আছে, যদি এইটা দেয় VBA বার করতে দেয়, তার মানে তুমি এখান থেকে কত লিখতে পারবে? 0 মাইনাস 19, তার মানে মাইনাস 19, এর জন্য মাইনাস 19 ভোল্ট অ্যান্সার হবে। এর জন্য কত হবে? এর জন্য 19 ভোল্ট অ্যান্সার হবে। যেরকম ভাবে নোটিফিকেশন করবে সেইভাবে তুমি সেটাকে লিখতে পারবে। ঠিক আছে, তো সিমিলার গ্রাউন্ডসে তোমরা কি করতে পারবে?
প্রত্যেকটা পয়েন্টের যে ভোল্টেজ আছে, প্রত্যেকটা পয়েন্টের যে পোটেনশিয়াল আছে, সেইগুলোকে তোমরা কিন্তু বার করতে পারবে। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি তোমরা কি বার করতে পারলে, এইভাবে তোমরা অ্যাকচুয়ালি ভি এ বিটা বার করতে পারলে। এবার কিছু কিছু প্রবলেমে ধরো দেওয়া থাকবে ভি এ দেওয়া রইলো, ভি সি দেওয়া রইলো, দিয়ে বলে দিল ভিবি বার করতে, ভিডি বার করতে। ঠিক আছে, আমার মূল বোঝানোর উদ্দেশ্য একটাই, যে যদি আমাকে ভি সিডি বার করতে বলে তাহলে আমাকে এই টোটাল ব্রাঞ্চটা নিতে হবে, যদি ভি এবি বার করতে বলে তাহলে আমাকে টোটাল ব্রাঞ্চটা কনসিডার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা বার করে থাকি। তো দিস ইজ আ ক্লোজড পাথ, একটা ক্লোজড পাথের রেসপেক্টে দিস ইজ দ্য ক্লোজড পাথ, এটা হচ্ছে একটা ক্লোজড পাথ, দিস ওয়ান ইজ আ ক্লোজড পাথ, দিস ওয়ান ইজ আ ক্লোজড পাথ। ঠিক আছে, এইটাই আমার বোঝানোর উদ্দেশ্য। দিস ইজ সেম অ্যাজ দি আদার কেস, যেটা আমরা আগের বারে তখন এর জন্য করলাম। ঠিক আছে, যেটা আমরা কেসিএল এর জন্য করেছিলাম, তো সিমিলার কেস আমরা এখানেও দেখব। দেখো এই পয়েন্টটা বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার হয়েছে কিনা বলবো। হ্যাঁ স্যার। বুঝছো তো? দেখো, তো সিমিলারলি এর জন্য একটা আমরা ছোট অঙ্ক করি। ধরো একটা কোশ্চেন আমি নিচ্ছি, কিরকম কোশ্চেন নেওয়া যায়, সাপোজ আমি একটা ছোট নিচ্ছি, অত বড় নিচ্ছি না, এরকম একটা ছোট নিচ্ছি। মেন আমার কাছে ফান্ডাটা বোঝা নিয়ে কথা। ঠিক আছে, আমার কাছে ওটা অত গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে ডেটাটা অত গুরুত্বপূর্ণ নয়। এখানে একটা ঠিক আছে থাকতে হবে। সাপোজ এটা 10 ভোল্ট, এটা 2 2 2, এটা হচ্ছে 1 1। ঠিক আছে, এবার যখন তোমাকে কেভিএল বলবে, ঠিক আছে, কেভিএল এর মধ্যে তোমাকে সবথেকে আগে বুঝতে হবে যে তোমাকে কি কনসিডার করতে হবে। সবার আগে তোমাকে কনসিডার করতে হবে লুপ। ঠিক আছে, দিস ওয়ান ইজ এ লুপ, দিস ওয়ান ইজ এ লুপ, দিস ওয়ান ইজ এ লুপ। তা টোটাল এখানে কটা লুপ আছে? 3টে লুপ আছে। ঠিক আছে, এবার এই 3টে লুপের জন্য তোমাকে সবার আগে স্টেপ 1 হচ্ছে কি, তোমাকে 3টে লুপে 3টে কারেন্ট অ্যাসাইন করতে হবে। সাপোজ দিস ইজ I1, সাপোজ দিস ইজ I2, এন্ড সাপোজ দিস ইজ I3। ঠিক আছে, এবার তুমি যখন এই 3টে লুপে 3টে কারেন্টকে অ্যাসাইন করে নিলে, সেই কারেন্ট অ্যাসাইনমেন্টের পর তোমাকে লুপ 1 এ, ঠিক আছে, সাপোজ দিস ইজ লুপ 1, লুপ 1 এ তোমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কেভিএল এট লুপ 1। ঠিক আছে, বলো অ্যাপ্লাইং কেভিএল এট লুপ 1। লুপ 1 এ যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো, ইকুয়েশনটা কি লিখবো ভালো করে বুঝে বলো। কেভিএল মানে হচ্ছে সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ 0 ইন এ লুপ। তো আমি এটাকে কি লিখতে পারবো, +10 +10 -2i1 -2i1। ঠিক আছে, কেন মাইনাস? কারণ এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। কারণ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। না, পজিটিভ থেকে নেগেটিভ না। শোনো, আমি তোমার বারবার বলছি, তোমাদের এই কনসেপ্ট গুলো দূর করো। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো খুব মারাত্মক কনসেপ্ট। কেউ কিছু কিছু জায়গায় দেখবে লেখা আছে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে বলে মাইনাস হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট ভুলে যাও। শুধু সিম্পল মনে রাখবে কারেন্টের ডাইরেকশন যেরকম আছে সেই অনুযায়ী যদি কোনো লোড থেকে থাকে, ঠিক আছে, সেই লোডের ভোল্টেজ ড্রপকে আমরা সবসময় নেগেটিভ ধরবো। প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, ওইগুলো চিন্তা করার কোনো দরকারই নেই। ঠিক আছে, দ্যাট ক্রিয়েটস হিউজ অ্যামাউন্ট অফ মানে কনফিউশন। ঠিক আছে, এই প্লাস থেকে মাইনাসে যাচ্ছে এটা একদম ভাববে না। ঠিক আছে, কেন ভাববে না আমি তোমাকে পরে আরো ক্লিয়ারলি বলবো। ঠিক আছে, আপাতত তুমি ভাবো যে একটা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং লোডের মধ্যে ভোল্টেজ ড্রপ ইজ অলওয়েজ নেগেটিভ। এইটুকু খেয়াল রাখবা, আর কিছু খেয়াল রাখবা। -1 -1 ইনটু I2 I1 minus I1 minus I1 minus I2। দেখো এখানে একটা পয়েন্ট মনে রাখবে, তোমাদেরটা বলা হয়নি, এখন বলবো। দ্যাট ইজ যে লুপে তুমি কনসিডার করছো সেই লুপের কারেন্টটাকে সবসময় বড় করতে হবে। -I1 minus I2, কারণ হচ্ছে যে লুপের কারেন্টটা তুমি ধরছো লুপ 1 এ I1 কারেন্টটা আছে মেইনলি, তো I1 minus I2 আমাকে লিখতে হবে। কেন I1 minus I2? দেখো I1 এদিক থেকে এদিকে আছে আর I2 এদিক থেকে এদিকে আছে, ওই জন্য আমি I1 minus I2 লিখলাম। এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, উপর থেকে I1 নিচ থেকে I2, তার মানে ডিফারেন্স কারেন্টটা ফ্লো হবে, I1 minus I2 ফ্লো হবে। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি তুমি যদি লুপ 2টা কনসিডার করো, লুপ 2 তে দেখো প্রত্যেকটাই হচ্ছে ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, যদি প্রত্যেকটাই ভোল্টেজ ড্রপ হয়, প্রত্যেকটা সাইন নেগেটিভ হবে। তো এইটা দিয়ে শুরু করছি, তার মানে কত লিখতে পারবো বলো, -2i2। ঠিক আছে, 1 নম্বর মাইনাস, এবার দেখো এই কারেন্টটার জন্য -1 ইনটু কত হবে, I2টা বড় I3 থেকে, কারণ যে লুপে কনসিডার করছি সেই লুপের কারেন্টটাকে বড় ধরতে হবে। তো I2 minus I3, I2 minus I3।
ঠিক আছে, আবার মাইনাস, এইখানে দেখো 1 ইন্টু I2 মাইনাস I1 করতে হবে এখানে। কেন I2 মাইনাস I1 করতে হবে? এই মাত্র বললাম, যে লুপের কারেন্টটা কনসিডার করছো তাকে কিন্তু বড় ধরতে হবে, যে লুপের কারেন্টটা কনসিডার করছো সেই লুপের কারেন্টটা কিন্তু বড় ধরতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার তুমি এখানে সিম্পলিফিকেশন করো, কত হচ্ছে দেখো, -2I2 মাইনাস I2, তাই তো, মাইনাস প্লাস I3, এখানে কত, -4I2 -I2 প্লাস I1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত লিখতে পারো বলো? হ্যাঁ, I1 মাইনাস 4I2 কারেক্ট, প্লাস I3 ইকুয়ালস টু 0 হচ্ছে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, আর এখান থেকে কত লিখতে পাচ্ছি বলো তো? এখান থেকে কত লিখতে পাচ্ছি? এখান থেকে লিখতে পাচ্ছেন 3I1 -3I1 হ্যাঁ, -3I1 প্লাস I2 প্লাস 10 equal to 0। প্লাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, একটু মডিফাই করে দিলাম। আচ্ছা, এবার মেইনলি দেখো, মেইনলি দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2। ঠিক আছে, দিস ইজ মডিফাইড, এটাকে ইকুয়েশন 4 লেখো, এটাকে ইকুয়েশন 4 লেখো, এটাকে ইকুয়েশন 5 লেখো। ঠিক আছে, আর 3 নম্বর ইকুয়েশনটা আমি লিখছি। 3 নম্বর ইকুয়েশন হচ্ছে ফর দিস লুপ। ফর দিস লুপ কত লিখতে পারবো? -2I3, ঠিক আছে, -2I3 ড্রপ বলে মাইনাস 1 ইন্টু I3 মাইনাস I2, তাই তো, এই এর মধ্যে দিয়ে I1 1 ইন্টু I3 মাইনাস I2, কারণ কি এই ব্রাঞ্চের কারেন্টটাকে আমাকে বড় ধরতে হবে, দ্যাট ইজ I3 মাইনাস I2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এবার এটাকে সলিউশন করো, কত বের হচ্ছে বলো? -I3 না -3I3, তাই তো, -3I3 প্লাস I2 ইকুয়ালস টু 0। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 6। স্যার হ্যাঁ বলো। বলছি এই যে মানে 1 ওহমের যে রেজিস্ট্যান্স রয়েছে না লাস্টে I3 এর পাশে, হুম, হ্যাঁ এইখানে ডিরেকশনটা, কারেন্টের ডিরেকশনটা আমি কোন দিকে ধরবো? আর মানে যদি দেখো এইখানে কারেন্টের ডিরেকশন I3 টা কোন দিক থেকে কোন দিকে? নিচ থেকে উপরের দিকে, হ্যাঁ ব্যাস, আর কিছু নয়। তোমার তো এখানে কারেন্টের ডাইরেকশন দেখে তো কোনো লাভ নেই। তোমাকে এখানে কি বললাম? এটা ভোল্টেজ ড্রপ, এটা ভোল্টেজ ড্রপ, তার মানে -2 ইন্টু I3, এটা ভোল্টেজ ড্রপ, -1 ইন্টু I3। এবার এখানে কি অন্য কোনো কারেন্ট মানে আছে? হ্যাঁ আছে, আমি লুপের ডাইরেকশনটা দেখবো আর কি, লুপের লুপের ডাইরেকশন ডাইরেকশন যেরকম আছে সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে এটা আমরা লিখতে পারলাম। এবার দেখো সলিউশন করো, কি পাবো বলো? সলিউশন করো, বলো কি পাবো? সলিউশন করে কি পাবো বলো? ধরো এইখানে আমি I3 টা রিপ্লেস করছি, এই I3 টাকে এখানে রিপ্লেস করছি, তাহলে এখানে I3 সমান সমান কত হচ্ছে? এখান থেকে আমি লিখতে পাচ্ছি, 3I3 দেখো I3 সমান সমান কি লিখবো? I3 সমান সমান লিখতে পারবো I2/3, তাই না? দেখো I3 টাকে ওদিকে নিয়ে গেলাম, 2 দিয়ে ভাগ করলাম, I2/3। এবার এই I3 ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কত লিখতে পারবো? এটাকে লিখতে পারবো I1 মাইনাস 4I2। এবার I3 পরিবর্তে লিখতে হচ্ছে প্লাস I2/3, রাইট, ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হচ্ছে? হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে দেখো 4 3 12, 12 থেকে একবার দিল, মানে I1 মাইনাস 11 I2/3, 3I1 তাই তো, 4 3 12, তাই তো, 3I1 টা লিখছি না, দরকার নেই, ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এইখানে কত আছে? দিস ইজ ইকুয়েশন নাম্বার, সে সাপোজ এটা হচ্ছে, দিস ইজ ইকুয়েশন নাম্বার, সে সাপোজ এটাকে 7 করে দিচ্ছি, এটাকে 8 করে দিচ্ছি। এবার দেখো এই দুটোকে সলিউশন করবো, তাহলে I1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। I1 এর ভ্যালু কত বসাবো? 11 I2/3, 11 I2/3 এখানে বসিয়ে দাও, তার মানে -3। I1 এর ভ্যালু কত বসাচ্ছি? I1 এর ভ্যালু বসাচ্ছি হচ্ছে 11 I2/3, রাইট। দেখো এখান থেকে তো I1 এর ভ্যালু তাই আসছে 11 I2/3, তো এখানে 11 I2/3 বসিয়ে দিচ্ছি, প্লাস I2 প্লাস 10 ইকুয়ালস টু 0, তাই তো। দেখো তাহলে এটা কাটলো, তাই তো, দেখো তার মানে কত হচ্ছে? হ্যাঁ, 10 I2 প্লাস 10 ইকুয়ালস টু 0, সো I2 উইল বি 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে I2 যদি 1 হয়, হোয়াট উইল বি I1? I1 সমান সমান কত হবে? I1 সমান সমান হবে হচ্ছে 11/3। ঠিক আছে, 11/3 হয়ে গেল। তাহলে I1 বেরিয়ে গেল, I2 বেরিয়ে গেল, I3 কত বেরোবে? I3 বেরোবে হচ্ছে 1/3। I3 সমান সমান হচ্ছে I2/3, তার মানে হচ্ছে 1/3, 1/3 অ্যাম্পিয়ার। তো দেখো এখান থেকে আমরা তাহলে কি বার করতে পারলাম? এখান থেকে আমরা বার করতে পারলাম হচ্ছে প্রত্যেকটা লুপে কত কারেন্ট বেরোচ্ছে, এই লুপে কত কারেন্ট বেরোচ্ছে, এই লুপে কত কারেন্ট বেরোচ্ছে, এই লুপে কত কারেন্ট বেরোচ্ছে, এটা বার করতে পারলাম। দিস ইজ পয়েন্ট নাম্বার 1।
তার মানে এখানে আমরা কিন্তু লুপ কারেন্ট বার করেছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমরা ব্রাঞ্চ কারেন্ট বার করিনি। ভালো করে বুঝো, আমরা কিন্তু এখানে বার করিনি যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বা এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বা এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এরকম ভাবে বার করিনি। কিন্তু আমরা কেভিএল এর তে কি বার করলাম, কেভিএল এ বার করলাম হচ্ছে লুপ কারেন্ট, লুপ কারেন্ট, ঠিক আছে। আর কেসিএল এর ক্ষেত্রে কি বার করেছিলাম, কেসিএল এর ক্ষেত্রে বার করেছিলাম হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট, ঠিক আছে। লুপ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা বুঝো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কাছে বেস্ট হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। আরেকটা ব্যাপার আছে, কেসিএল এর থ্রু দিয়ে আমরা যেটা বার করেছিলাম দ্যাট ইজ নোড ভোল্টেজ, নোড ভোল্টেজ, ঠিক আছে, নোড ভোল্টেজ ডিটারমাইন করেছিলাম, ঠিক আছে। কেভিএল এর থ্রু দিয়ে কি বার করব, কেভিএল এর থ্রু দিয়ে বার করব হচ্ছে তোমার ব্রাঞ্চ ভোল্টেজ, ঠিক আছে, ব্রাঞ্চ ভোল্টেজ, ব্রাঞ্চ ভোল্টেজ মানে কি, এইখানে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা আমরা বার করতে পারবো, এইখানে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা আমরা বার করতে পারবো। এইবার ভোল্টেজ ড্রপ যখন আমি বলছি তখন আমাকে পোলারিটি লিখতে হবে কারেন্টের ডাইরেকশনের রেসপেক্টে। এখনো পর্যন্ত আমি প্লাস মাইনাস কিচ্ছু বলিনি। যখন আমি ভোল্টেজ ড্রপের কথা বলবো, ব্রাঞ্চের ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য এলিমেন্টের কথা বলবো, তখন কিন্তু আমাকে পোলারিটিটা মেনশন করতে হবে, ঠিক আছে। এইটা মানে প্রবলেমটা কোথায় তৈরি করে, এইটা প্রবলেমটা তৈরি করে যখন তোমরা এর পরে পড়বে, ঠিক আছে। এর পরের অ্যাসপেক্টটা যখন তোমরা পড়বে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যে প্রবলেমটা কোথায় তৈরি হয়। দেখো এইটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমি পরের দিনে যেটা পড়াশোনা হবে তার একটা ডেমো মানে এখানে একটা বলে রাখছি, তার পক্ষে তাহলে তো তোমাদের পক্ষে সুবিধা হবে, ঠিক আছে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, কিভাবে আমরা কারেন্টটা বার করলাম, বুঝতে পারলে তো আশা করি। এবার ভোল্টেজ ড্রপ তো তুমি বার করতেই পারবে, i3 কারেন্টটা জানো, i3 কারেন্টটা 1/3, রেজিস্ট্যান্স কত আছে 2, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে 2/3 ভোল্ট, ঠিক আছে। এইখানে কত হবে বার করতে পারবে, এইখানে কারেন্টটা কত হচ্ছে তুমি বার করতে পারবে। এখানে তোমার দেখো i2 মাইনাস i3 মানে i2 বড় না i3 বড় সেই অনুযায়ী দেখে নাও। এখানে i2 বড়, তার মানে i2 মাইনাস i3, 1 মাইনাস 1/3 মানে 2/3 কারেন্ট হবে উপর থেকে নিচের দিকে ব্রাঞ্চ কারেন্ট। কিন্তু মনে রাখবে কেভিএল কিন্তু কখনো ব্রাঞ্চ কারেন্ট বার করার জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে। তো কেভিএল এর থ্রু দিয়ে কিন্তু আমরা শুধু লুপ কারেন্ট বার করি, এই পয়েন্টটা কিন্তু ক্লিয়ার রাখবে, ঠিক আছে। ছেলেপুলে ঘেটে ফেলে কোথায় বলো তো, মনে করে যে কেসিএল দিয়েও লুপ কারেন্ট বার করা যায়, কেসিএল দিয়েও তোমার লুপের ভোল্টেজ বার করা, সবকিছু বার করা যায়, ঠিক আছে। কিন্তু না, দুটো প্রসেসের মধ্যে একটা ফাইন ডিফারেন্স আছে। নোড ভোল্টেজ বার করার জন্য আর ব্রাঞ্চ কারেন্ট বার করার জন্য তোমার কেসিএল, লুপ কারেন্ট বার করার জন্য আর ব্রাঞ্চে ভোল্টেজ বার করার জন্য তোমার হচ্ছে কেভিএল, ঠিক আছে। এই পয়েন্ট দুটো কিন্তু একটা ফাইন লাইন দিয়ে সেগ্রিগেট করা আছে, ঠিক আছে। সেই ফাইন লাইনটা তোমাদেরকে আমি বললাম, তো এইভাবেই কিন্তু তোমাদের খেয়াল রাখবে বিষয়টা, আদারওয়াইজ কেসিএল কেভিএল এর অঙ্ক করতে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। দেখো কি বললাম, বুঝতে পারলে কিনা? হ্যালো, তো যদি এটা হ্যাঁ হ্যাঁ যদি এটা নোট করা হয়ে গিয়ে থাকে তাহলে একটা পয়েন্ট তোমাদের বলে দিই। এই কিছুক্ষণ আগে ও বলছিল না নোডাল অ্যানালিসিস, হোয়াট ইজ নোডাল অ্যানালিসিস? নোডাল অ্যানালিসিস হচ্ছে তোমার কেসিএল এর সাথে যদি আমি ওহমস লকে মার্জ করি, ঠিক আছে, ওহমস লকে মার্জ করে যদি আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, ইন দ্যাট কেস উই ফর্ম নোডাল অ্যানালিসিস। সিমিলারলি মেশ অ্যানালিসিস আছে। মেশ অ্যানালিসিসটা কি? মেশ অ্যানালিসিসের মধ্যে আমরা সিম্পল কেভিএল এর সাথে তোমার ওহমস লটাকে মার্জ করি, ঠিক আছে, মানে দুটো অ্যাপ্লিকেশন, দুটো লয়ের অ্যাপ্লিকেশন আমরা একসাথে করতে পারি, ঠিক আছে। এইবার ছেলেপুলেগুলো কি করে, কেভিএল এর মধ্যে ভাবে নোডাল মেশ অ্যানালিসিস হয়েছে, কেসিএল এর মধ্যে এই কেভিএল এর মধ্যে ভাবে নোডাল অ্যানালিসিস হয়েছে, কিন্তু কোনটা কোন প্রসেস সেই প্রসেসটাই বুঝতে পারে না, ঠিক আছে। থিন লাইন অফ ডিফারেন্সেস আছে, থিন লাইন, খুব পাতলা ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলো খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। নেক্সট দিন আমরা এই নোডাল অ্যানালিসিস মেশ অ্যানালিসিস করব। হ্যাঁ বলো। আপনি ওই যে যখন মানে কেসিএল যখন বার করছিলেন, হ্যাঁ একটু পিডিএফটা করুন স্যার। বলো। ওই i1 i2 i3 যখন আমরা বার করছি না নোডের মাধ্যমে, ওটা করছিলেন যে যেদিকে ডিরেকশন আছে সেই দিকে, মানে VA মাইনাস VB/2 করেছিলেন i1 এর ক্ষেত্রে, এই i4 এর ক্ষেত্রে। কিন্তু এটা যদি এটা বলতে চাইছি যে যদি নোডে হতো মানে নোডাল হতো তাহলে V/VA/2 হতো, তাই তো? নোডাল অ্যানালিসিস এর কি হতো, মানে এটাই এরকম একটা ডিফারেন্স মাইনাস VA/,
নোডাল, দেখো নোডাল অ্যানালিসিসের ফর্ম আছে আলাদা আলাদা, ঠিক আছে? মানে এইখানে ধরো তোমাদের এখন বললে তোমরা ঘেটে ফেলবে। দেখো এইখানে কি আছে, দেখো এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে দুটো পয়েন্টের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, দিস ইজ ওয়ান টাইপ অফ কেসিএল, এই দিস ইজ ওয়ান টাইপ অফ নোডাল অ্যানালিসিস, ঠিক আছে? নোডাল অ্যানালিসিস করার জন্য আমি তোমায় হ্যাঁ। বলি, নোডাল অ্যানালিসিস করার জন্য তোমার তিনটে টাইপের প্রবলেম হয়, থ্রি টাইপস অফ প্রবলেম আছে, থ্রি টাইপস অফ প্রবলেমস আছে, ঠিক আছে? এবার থ্রি টাইপস অফ প্রবলেম ডিটারমাইন করে কার উপর ভিত্তি করে, তোমার এখানে যে সার্কিটটা আমি নিয়েছি, সার্কিটের সিলেকশনের উপর ডিপেন্ড করে কেসিএলটা ভ্যারি করে, ঠিক আছে? যেমন তোমরা পড়বে সুপার নোড বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? তারপর ধরো এইখানে যেমন দেখো এই সার্কিটটাকে আমি কতভাবে চেঞ্জ করতে পারি, এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে পারি, ঠিক আছে? এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে পারি, এইখানে একটা ভোল্টেজ সোর্স ডাইরেক্টলি কানেকশন করতে পারি, ঠিক আছে? তারপরে এইবার ব্রাঞ্চে একটা ভোল্টেজ সোর্স কানেকশন করতে পারি, ঠিক আছে? এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কানেকশন করতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কানেকশন করতে পারি, তো নানা রকম কানেকশন আমরা করতে পারি এই সার্কিটে, ঠিক আছে? তো সেই কানেকশন গুলোকে আমরা টেক কেয়ার করবো নোডাল অ্যানালিসিসে, নট ইন কেসিএল, ঠিক আছে? সেইগুলো আমরা যখন নোডাল অ্যানালিসিস করব তখন আমরা ওই থ্রি টাইপস অফ প্রবলেমসকে দেখব, ঠিক আছে? যেখানে আমরা কেসিএলটাকে আরো ভালোভাবে জানবো বা আরো ডিটেলসে জানবো, কিন্তু সেটা কিন্তু শুধু কেসিএল এর প্রবলেমের জন্য কিন্তু আমার নোডাল অ্যানালিসিস লাগবে না। আমি আবার বলছি, শুধু কেসিএল বেসড প্রবলেমস এর জন্য আমার কিন্তু নোডাল অ্যানালিসিস লাগবে না, ঠিক আছে? তো কেসিএল বেসড যে প্রবলেমগুলো থাকে সেইগুলোতে শুধুমাত্র তুমি নোডের ভোল্টেজ, ঠিক আছে, তার সেইখানে শুধুমাত্র ওই কি বলবো ইয়ে অ্যাপ্লাই করে কেসিএল মানে ওই I1 ইকুয়াল টু I2 প্লাস I3 ওই ফর্মুলা অ্যাপ্লাই করেই তুমি সব প্রবলেম করে দিতে পারো, ঠিক? মানে সামেশন অফ ইনকামিং কারেন্ট টু নোড ইকুয়াল টু 0 করে, অথবা সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0 করে ওই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে ডাইরেক্ট প্রবলেমগুলো করতে পারো। কিন্তু ফর নোডাল অ্যানালিসিস এন্ড মেশ অ্যানালিসিস তাদের মধ্যে বেশ কিছু টিপিক্যাল টাইপ আছে, তার টিপিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে? টিপিক্যাল চেঞ্জেস আছে, যেমন সুপার নোড, ঠিক আছে? এরকম আরো বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলো আমি পরের দিন তোমাদেরকে বলবো। তো সেইগুলো ইনক্লুড করা থাকে, ঠিক আছে? সেইগুলো অ্যাড হলে তখন তোমার নোডাল অ্যানালিসিসটা এবং মেশ অ্যানালিসিসটা ডেভেলপ হয়, ঠিক আছে? অবশ্যই নোডাল অ্যানালিসিস কার উপর বেস করে, কেসিএল এর উপর বেস করে, মেশ অ্যানালিসিস কার উপর বেস করে, কেভিএল এর উপর বেস করে, কিন্তু দে হ্যাভ দেয়ার ওন সেপারেট আন্ডারস্ট্যান্ডিংস অলসো। আরো কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে? এখানে আরো বেশ কিছু পয়েন্ট আমরা পড়বো, ভোল্টেজ ডিভিশন রুল পড়বো, কারেন্ট ডিভিশন রুল পড়বো, ঠিক আছে? তারপরে স্টার ডেল্টা কনভার্সন পড়বো, ঠিক আছে? তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা পড়বো। তো দিস অল উইল কাম, ঠিক আছে? তো আমরা সবার আগে এইটুকু আমরা কভার করলাম, ঠিক আছে? এই পার্টটুকু আমাদের কেসিএল কেভিএল পার্টটা আজকে কভার হলো। নেক্সট দিন আমাদের তোমাদের সোমবার দিন ক্লাস আছে, ঠিক আছে? সোমবার দিনের যে ক্লাসটা আছে সেটা হয়তো আমি একটু আগে নিয়ে নেবো, ঠিক আছে? আর মঙ্গলবার দিনের ক্লাসটা মনে হচ্ছে সাসপেন্ড থাকবে, মঙ্গলবার দিনের ক্লাসটা কিন্তু হবে না। নেক্সট উইকের মঙ্গলবারের ক্লাসটা কিন্তু পরে একদিন আমি নেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এখানেই শেষ করে দেবো। স্যার জাংশন কি? জাংশন কি কাকে বললে বলো? জাংশন যেখানে টু অথবা তার বেশি নোড এসে মেশে, ঠিক আছে? স্যার দুটো তিনটে ব্রাঞ্চ। দুটো সরি জাংশন মানে হচ্ছে টু অর মোর ব্রাঞ্চেস যেখানে এসে মেশে, ঠিক আছে? দুটো অথবা তার বেশি ব্রাঞ্চ যেখানে এসে মেশে, দ্যাট ইজ জাংশন। যেটাকে আমরা নোড বলছি সেটাকে আমরা জাংশন বলি যদি সেখানে নাম্বার অফ নোডস মোর দ্যান 2 হয়ে যায়, ঠিক আছে? সেটাই হয়ে যাবে জাংশন। নাম্বার অফ নোডস মোর দ্যান 2 হয়ে গেলে, এই নাম্বার অফ ব্রাঞ্চেস মিটিং এট এ পয়েন্ট ব্রাঞ্চ যদি 2 এর বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা জাংশন বলবো। সেই জাংশন বা প্রিন্সিপাল নোড একই শব্দ, ঠিক আছে? জাংশন বলো প্রিন্সিপাল নোড বলো একই শব্দ, দুটোর বেশি হতে হবে। কোনটা কথা হচ্ছে দুটোর বেশি হলেই হবে। কেসিএল কেভিএল প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন কোথায়? প্র্যাকটিক্যালি তো সর্বত্র অ্যাপ্লিকেশন করবে, যেমন ফর স্যার এক্সাম্পল ধরুন এই যে আমাদের রুম, তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন পাবে, সব জায়গায় সর্বত্র, ঠিক আছে? তুমি ধরো একটা ডিসি মোটর চালাচ্ছ, ঠিক আছে? একটা সান্ট জেনারেটর চালাচ্ছ, ঠিক আছে? ধরো একটা ফর এক্সাম্পল সিম্পল ডিসি সান্ট জেনারেটরের কথা বলছি। তো ডিসি সান্ট জেনারেটরের মধ্যে তুমি এই ফর্ম ডিসি সান্ট জেনারেটরের ক্ষেত্রে তুমি কি দেখো? বা ধরো আগের দিন ওর যে ইয়ের প্রবলেমটা ছিল, ধরো ধরো কি হয়, আমরা ডিসি সান্ট জেনারেটরকে কি রকম ড্র করি মনে আছে? লাইক দিস, সামথিং লাইক দিস আমরা ড্র করি, তাই না? এবার এখানে একটা হ্যাঁ। সরি এরকম একটা ড্র করি, এটা
যদিও হবে না। আর এখানে একটা কি ড্র করি, এরকম একটা ফিল্ড ড্র করি, তাই তো। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, তুমি এইখানে ধরো না, এখানে তুমি কেসিএল অ্যাপ্লাই ছাড়া কি করবে? ধরো তুমি সাম জেনারেটর যদি হয়, তাহলে এখানে ইজি একটা ভোল্টেজ জেনারেট করবে, তো সেই ভোল্টেজের বেসিসে এখানে একটা ভিটি পাবে, টার্মিনাল ভোল্টেজ ভিটি, ঠিক আছে। তো এই ভোল্টেজটাই তুমি যখন এখানে ধরো জেনারেটরের একটা ফাঁকা ফেলে রাখবে না, এখানে লোড লাগাবে। যখন তুমি লোড লাগাবে তখন তুমি অ্যাকচুয়ালি কি করবে, তখন তুমি অ্যাকচুয়ালি দেখবে এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখবো, তখন দেখবে পুরো কেসিএলটাই আমি অ্যাপ্লাই করবো। তুমি যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করো, এইখানে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ আইএ, এইখানে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ আইএল, এখানে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ আইএফ, ফিল্ড কারেন্ট। তার মানে আইএ ইকুয়ালস টু আইএল প্লাস আইএফ, ঠিক আছে। এবার তুমি এই আইএটাকে কিরকম ভাবে লিখতে পারো, আইএটাকে তুমি লিখতে পারো, এটা যদি আরএ হয়, ঠিক আছে। সো আইএটাকে কিভাবে লিখতে পারো, আইএটাকে তুমি এভাবে লিখতে পারো, ধরো this is VT, terminal voltage VT. So VT minus EG, sorry, EG minus VT, EG minus VT divided by RA দিয়ে লিখতে পারো, কারণ এখানে EG ভোল্টেজ আছে, এখানে VT ভোল্ট আছে, মাঝখানে RA আছে, আচ্ছা তাহলে এই কারেন্টটা তুমি এইভাবে বার করতে পারবে। দ্যাট ইজ ইকুয়ালস টু IL. What will be IL? IL will be load resistance আছে RL. So VT by RL, VT by RL যদি তুমি করে দাও, তাহলে তুমি IL পেয়ে যাবে। সিমিলারলি তুমি ধরো বলো IF, IF কত হবে দেখো, টার্মিনাল ভোল্টেজ VT আছে, ফিল্ড রেজিস্ট্যান্স যদি RF হয়, তাহলে VT বাই RF করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, IF পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গাতে তুমি কেসিএল এর অ্যাপ্লাই পাবে। এটা তো জাস্ট ধরো ডিসি মেশিনে বললাম, ঠিক সেরকম ভাবে তুমি যদি একটা ট্রানজিস্টর ধরো, সাপোজ দিস ইজ এ ট্রানজিস্টর, ঠিক আছে। এবার ট্রানজিস্টরের ধরো এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো তোমরা একটা পয়েন্ট কি পড়েছো, কালেক্টর কারেন্টে যা আসে, বেস কারেন্টে যা যায়, সেটাই এমিটার কারেন্ট হিসেবে ফেরত আসে। তো দিস ইজ বেসিক্যালি কি, দিস ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং এ সিম্পল ফর্ম অফ কেসিএল। এটা আইই, এটা আইসি, আর এটা আইবি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি লিখতে পারি। এটা কি একটা বেসিক কেসিএল ইকুয়েশন, আর কিছুই না, ঠিক আছে। এখান থেকে যতটা কারেন্ট আসবে, এখান থেকে যতটা কারেন্ট যাবে, এই দুটো যোগ করেই তো আমি আইইটা পাই, ট্রানজিস্টরের থ্রু দিয়ে কারেন্টটা পাই, তাই না? দেখো, তো এইটাই হচ্ছে বেসিক, এই কেসিএল এবং কেভিএল এর যে ফান্ডাটা, এই যে এতক্ষণ ধরে যা বক করলাম, এইটার উপরই দাঁড়িয়ে থাকবে সবকিছু। তুমি ভবিষ্যতে যা পড়াশোনা করবে, যা কিছু করবে, সবকিছু এই কেসিএল এবং কেভিএল এর আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আমি যখন বলবো যে আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করছি, তার মানে তোমাকে বুঝতে হবে যে আমি ওই লুপের মধ্যে ভোল্টেজটা ড্রপ গুলো কনসিডার করছি, ঠিক আছে। যখন আমি বলছি কেসিএল অ্যাপ্লাই করছি, তখন তোমার মাথায় আসবে স্যার বলেছিল এরকম তিনটে নোড আছে যা কারেন্টের বেসিসে ডিসকাশন করবো। এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 ইকুয়ালস টু 0, এখানে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। বা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, সাপোজ ধরো এগুলো প্রত্যেকটা যদি একই দিকে থাকে, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু 0। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালটাই অ্যাকচুয়ালি ছেলেগুলো গন্ডগোল করে ফেলে। ওই জন্য কোনোদিন কি হয়, ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালি কি বলতো, ইলেকট্রিক্যাল অ্যাকচুয়ালি এমন একটা পেপার যেখানে সবকিছু লিঙ্কড হয়ে রয়েছে। তোমরা কি কোনোদিন আগে দেখেছিলে যে এই মোটরের মধ্যে তোমাদের কেউ কেসিএল অ্যাপ্লাই করা যায় বলেছিল? এই ট্রানজিস্টরের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করা যায় কেউ বলেছিল? দেখো, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো, পড়াশোনার সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা আমরা সার্কিট থিওরি, দেখো সার্কিট থিওরি আমরা সবার আগে পড়ি। কেন সবার আগে পড়ি? সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমে সার্কিট থিওরি কেন পড়ি? বিকজ সার্কিট থিওরি ইজ দ্য পার্ট হুইচ, কি বলবো, একসাথে করে রাখছে সবকিছুকে। তুমি মেশিনকে পড়তে পারো কেসিএল দিয়ে, ট্রানজিস্টরকে বুঝতে পারো কেসিএল দিয়ে, ঠিক আছে। তারপরে তুমি ধরো ট্রান্সফরমার পড়বে, ট্রান্সফরমারে আমি, তুমি হয়তো দেখেছো, আমরা কিছু আপলোডও করেছি। ট্রান্সফরমারে দেখবে সার্কিট থিওরির যে ওই পোর্শনটা, ম্যাগনেটিক সার্কিট পোর্শনটা পুরোপুরি আছে, ঠিক আছে। সেখানেও তোমার কেসিএল কেভিএল এর আন্ডারস্ট্যান্ডিং দরকার রয়েছে, ঠিক আছে। তো ওই জন্য আজকে আমাদের তো আজকে নেওয়ার কথা ছিল ইলেকট্রনিক্স এর ক্লাস, কিন্তু আমাকে ইলেকট্রনিক্সটা পরের পার্টটা বলতে গেলে আমাকে কেসিএল কেভিএল আগে বলতে হতো। তো ওই জন্য আমি পরপর দুদিন সার্কিট থিওরি ক্লাসটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি চেষ্টা করব যে প্রত্যেকটা সাবজেক্টকে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সার্কিট থিওরি এক্সপ্লেন করার, যাতে করে কি হয়, তোমরা একটা কমন পয়েন্ট খুঁজে পাও, ঠিক আছে। তোমাদের যেন মনে না হয় তোমরা আলাদা আলাদা সাবজেক্ট করছো। আমার চেষ্টা হবে একটাই, যে সার্কিট থিওরিটা এমন ভাবে তোমাদেরকে বোঝানো, যেটার উপর বেস করে তুমি মেশিনকে ডেভেলপ করতে পারবে, পাওয়ার সিস্টেমকে ডেভেলপ করতে পারবে, ইলেকট্রনিক্সকে ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। এভরি সাবজেক্টকে তুমি ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের যদি আমি তৈরি করে দিতে পারি, মেজারমেন্টকে ডেভেলপ করতে পারবে, ঠিক আছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমাদের ডেভেলপ করে দিতে পারি, তাহলে আমার সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটা পয়েন্টে নিয়ে আসা, ঠিক আছে। তোমরা ভাবছো যে তোমরা 7টা সাবজেক্ট পড়ছো, কিন্তু আমি চাইছি তোমাদের 7টা সাবজেক্টকে একটা পয়েন্টে কেন্দ্রীভূত করা,
যাতে তোমাদের মনে হয় যে তোমরা একটা সাবজেক্টই পড়ছো, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তোমরা ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট গুলোই বিভিন্ন বিভিন্ন সাবজেক্টকে আলাদা আলাদা নামে অ্যাপ্লাই করছো জাস্ট। ঠিক আছে, মানে তুমি যদি এইভাবে পড়ো, একটা যদি এরকম একটা কনজুগেট এফর্ট যদি থাকে, মানে এরকম একটা যদি কোলাবোরেটিভ এফর্ট থাকে, তাহলে তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রবলেমটা কি হয়ে যায়, ধরো স্যারেরা থাকেন সবাই নিজের মতো করে পড়ান, কিন্তু তারা খুব কম জনই আছেন যারা চেষ্টা করেন যে পুরো ব্যাপারটাকে একটা পয়েন্টে নিয়ে আসতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি গোটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কি মানে একটা পয়েন্টে আনা যেতে পারে, মানে পুরোটাকে আমরা একভাবে বুঝতে পারি। ঠিক আছে, দি মোস্ট বিউটিফুল থিং অ্যাবাউট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটা। এবং সেই পয়েন্টটা শুরু হয় সার্কিট থিওরি থেকে। সার্কিট থিওরি আন্ডারস্ট্যান্ডিং যে ভালো করে বোঝে, যে সে যে কোনো জিনিস বুঝতে পারে। ফর এক্সাম্পল, তোমাদের যারা যারা ধরো বিটেক করছো, দেখবে বিটেকের মধ্যে একটা টপিক আছে অ্যাডমিটেন্স, তোমার দেখবে পার্ট আছে। ঠিক আছে, অ্যাডমিটেন্স পাওয়ার সিস্টেমস এর মধ্যে অ্যাডমিটেন্সের জেড বাস ম্যাট্রিক্স, ওয়াই বাস ম্যাট্রিক্স এগুলো আছে। তো সেই জেড বাস ম্যাট্রিক্স, ওয়াই বাস ম্যাট্রিক্স এর আইডিয়াটা তুমি অ্যাকচুয়ালি পাও কোথা থেকে? অ্যাকচুয়ালি পাও হচ্ছে তোমার সার্কিট থিওরি থেকে। সার্কিট থিওরির মধ্যে দেখবে টাইসেট ম্যাট্রিক্স, কাটসেট ম্যাট্রিক্স এর কিছু সার্কিট ডায়াগ্রাম আছে, কিছু রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে, ওইগুলো থেকেই তোমার ওইখানে জেড বাস ম্যাট্রিক্স, ওয়াই বাস ম্যাট্রিক্স ওইগুলো তোমার ডেভেলপ করো। ঠিক আছে, ছেলেগুলো সার্কিট থিওরি বোঝে না, আর ওইদিকে বলে পাওয়ার সিস্টেম আমার শক্ত লাগে, পাওয়ার সিস্টেম কন্ট্রোল শক্ত লাগে। ঠিক আছে, তার কারণটা কি? তারা এই পার্টটা পড়ে না। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি চেষ্টা করব তোমাদেরকে মানে একটা পয়েন্ট ওয়াইজ দেবার। ঠিক আছে, কোথায় কোথায় কানেকশন আছে, কার সাথে কোথায় মিল আছে, সেই জায়গাগুলোকে একটা পয়েন্টে নিয়ে এসে জোড়া লাগানোর, যাতে করে তোমাদের মনে হয় যে তোমরা একটা সাবজেক্ট পড়ছো, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তোমরা হয়তো তোমাদের কাছে বই অনেকগুলো আছে, কিন্তু সাবজেক্ট হিসেবে তোমরা একটাকেই পড়ছো, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আদারওয়াইজ আমরা এখানেই শেষ করবো। বলো। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সোমবার মিট করব। ঠিক আছে, যদি কোনো কারণে পসিবল না হয়, যদি সোমবার দিন কোনো প্রবলেম থাকে আমি জানিয়ে দেবো, আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি জানিয়ে দেবো তোমাদেরকে, মেসেজে সব জানিয়ে দেবো, ডিটেলস সব বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই কল এন্ড করলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, চলো, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।